আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে ক্লাসটা হতে যাচ্ছে একদমই সবার জন্য এক প্রকার ক্লাসটা ফরজ। যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের এইচএসসি পরীক্ষার একদম এমসিকিউ ফার্স্ট পেপারের এমসিকিউ এ টু জেড, মানে এ টু জেড বলতে এ টু জেড মানে একেবারে এ টু জেড পুরো ফার্স্ট পেপারের এই এমসিকিউতে তোমাকে 30-এ 30, মানে আমাদের টার্গেট হচ্ছে 30-এ 30 মার্ক, ঠিক আছে? এই 30-এ 30 পাওয়ার জন্য কি করতে হবে? অ্যাটলিস্ট এ প্লাস পাওয়ার জন্য তোমার মিনিমাম 25+ পাওয়া লাগে, তুমি যে কোনো বোর্ডে হও না কেন। তার মানে তুমি যদি এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে চাও, তোমার এমসিকিউতে 25+ পাওয়ার কোনো বিকল্প নেই, তোমাকে পেতেই হবে কোনো কারণ ছাড়া। এই বছরে এমসিকিউ প্রশ্নগুলা যে পরিমাণে হার্ড হচ্ছে, সেই ক্ষেত্রে বলাই যায় অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এমসিকিউটাও হার্ড হতে পারে এবং হার্ড হওয়া স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে 30-এ 30 পাবে? আজকের এই ফাইনাল সাজেশন ক্লাসটা তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে জানো যে বেসিক্যালি আমরা অ্যাডমিশন পড়াই থাকি, সো অ্যাডমিশন এমসিকিউ বেস সবকিছু। আর তোমাদের এই প্রত্যেক বছরে যে আমাদের এমসিকিউ প্লেলিস্টটাও অনেক জনপ্রিয়। তোমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে পুরো ফার্স্ট পেপারের এমসিকিউটা কভার করতে পারবা। সো আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার করি 10 জন এই বইটা গিফট পাচ্ছে। সর্বোচ্চ শেয়ারকারী বলতে তুমি শেয়ার করে আমাদের পেজে এসএমএস দিবা। তুমি বেশি না, মাত্র 10টি শেয়ার করলেই হচ্ছে। তুমি আমাদের অ্যাকাউন্টিং লাভার পেজে এসএমএস দিয়েই স্ক্রিনশট দিলেই বইটা পেয়ে যাচ্ছ। তার মানে তোমরা যারা 10টি শেয়ার করে অ্যাকাউন্টিং লাভার পেজে এসএমএস দিবা, তারা কিনা এই বইটি পেয়ে যাবা। এছাড়াও তোমরা সবাই যারা শেয়ার করবা, পেজে নক দিবা, এর মধ্যে টপ 10 জনকে আমাদের এই বইটি দেওয়া হবে। সো 10 জনের নাম, গত ক্লাসে 10 জনের নাম কিন্তু আমি অলরেডি প্রকাশ করে দিয়েছি, 11 জনকে গিফট দিয়েছি। এই ক্লাস গত বছরের অ্যাডমিশন এই বইটি। দ্রুত করে যারা ক্লাসটা দেখতেছো শেয়ার করে দাও, অ্যাকাউন্টিং লাভার্স পেজে এসএমএস করে দাও, তোমাদের সবাইকে 10 জনকে এই বইটা গিফট করা হবে। ওকে ফাইন। সো তোমাদেরকে এতটুকুই বলবো, তোমরা এমসিকিউ ক্লাসটা, আমি আবারও বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার যারা ক্লাস করো, তোমাদেরকে এ প্লাস পেতে হলে, মানে আমি আবার বলছি, এমসিকিউর এই ক্লাসটা যদি আমার ক্ষমতা থাকতো তোমাকে আমি জোর করে করাতাম। আমি মনে হয় এই ক্লাসটা আগেও বলছি কথাটা, এমসিকিউর এই ক্লাসগুলো তোমাকে আমি জোর করে করাতাম। তোমার এ প্লাস পাওয়ার জন্য এমসিকিউর কোনো বিকল্প নেই। এবং আজকের ক্লাসে আমি একদম টপ 100 এমসিকিউ রাখছি। ওকে, এই টপ 100 এমসিকিউ সলভ করলে তোমার একদম এমসিকিউ কভার হয়ে যাবে। তুমি এমসিকিউ যদি এ প্লাস না পাও, ভালো না করতে পারো, তোমার এ প্লাস পাস স্বপ্ন থেকে যাবে কিন্তু। তো তোমাকে এতটুকুই বলবো, তুমি এই ক্লাসের মাধ্যমে তুমি তোর এমসিকিউটা পুরো কভার করতে পারবা। এবং আমি আজকে ক্লাস যা পড়াবো, আজকের ক্লাসে যা পড়াবো এর বাইরে আর কিছু লাগবে না। আজকের ক্লাসে আমি যা পড়াবো এর বাইরে আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো দ্রুত করে ভাইয়া, আমি আবার বলছি, ওকে 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 ফাইন। তোমরা যারা আছো দ্রুত করে, তোমরা যারা আছো দ্রুত করে ক্লাসটা শেয়ার করে দিবা এবং সর্বোচ্চ শেয়ারকারী এই বইটা গিফট হিসেবে পাবা। 10 জন যারা 10টা শেয়ার করবা, তারা এই বইটা গিফট হিসেবে পাবা। অ্যাকাউন্টিং লাভার্স পেজে এসএমএস দিবা। দ্রুত করে একটু শেয়ার করে দাও। আর এই ক্লাসের পিডিএফটা কেমনে নিতে হবে আমি একটু পরে বলতেছি। আমি যেহেতু একটু আগে চলে আসছি, 7:20 বেজে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাইকে একটু নক করবে এই জন্যই যে ভাইয়া আজকে এই ক্লাসটা তোমার এমসিকিউটা পুরো কভার হবে, ঠিক আছে? আচ্ছা, কে কোন বোর্ডে এক্সাম দিচ্ছ একটু আমাকে জানাবা। কে কোন বোর্ডে এক্সাম দিচ্ছ? তোমরা এখানে আছো, কে কোন বোর্ডে, কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা? তো বিশেষ করে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন সবসময় একটু কঠিন হয়ে থাকে, তোমরা সবাই জানো। এই বছরে কিন্তু আরো কিছু কিছু বোর্ডের প্রশ্ন হার্ড হচ্ছে। তো এই হার্ড যখন হচ্ছে, এই হার্ডের মধ্যে থেকে আসলে তোমাকে বেটার আউটপুট আনতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন। সো একটু আমাকে জানাও, কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ? ওয়াও, ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে আব্দুল্লাহ নোমান, ওয়াও মাশাআল্লাহ। সবাই একটু আসুক, আমরা একটু সবার জন্য ওয়েট করি প্লিজ। বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ জান্নাতুল নাইমা। তারপরে ভাইয়া আমি কালকে 10 জনকে শেয়ার করে দিয়েছিলাম, একটু পরে পেজে নক দেয়নি, নক না দিলে হবে না। 10 জন আমরা প্রকাশ করে দিয়েছি, লেট করছো। সবাই একটু, আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, যশোর বোর্ডে তো অনেকে আছো, বরিশাল বোর্ডে আছো। সবাই দ্রুত করে একটু বলবো, টপ 10 জন শেয়ার করে, আমি আবার বলছি টপ 10 জন শেয়ার করি তাড়াতাড়ি। যারা কিনা শেয়ার করবা, শেয়ার করে এই আমাদের এই ক্লাসের এই 10 জনকে আমরা এই ম্যানেজমেন্ট বটি দিব। ক্লাসের 10 জনকে আমরা ম্যানেজমেন্ট বটি দিব। ওকে, ক্লাসের 10 জনকে আমরা ম্যানেজমেন্ট বইটি গিফট করব। সো তোমরা কাইন্ডলি মেহেরবানি করে এই ক্লাসটা শেয়ার করে দিবা এবং আমাদের যে সকল স্টুডেন্ট ক্লাস করো তোমরা শেয়ার করে ঠিক অ্যাকাউন্টেবল পেজে এসএমএস দিলেই বইটা পাবা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার শুনো আমি তোমাদেরকে যেটা বলি, তোমরা একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে জানাবা, গ্রুপে শেয়ার করে সবাই চলে আসলে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবাই একসাথে চলে আসলে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে,
মাশাআল্লাহ 800+ স্টুডেন্ট চলে আসছে, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু কষ্ট করে আমাকে একটু কষ্ট করে ভাই, অনকে হলে এমসিকিউটা জমে যায় একদম। তাহলে এমসিকিউ ক্লাসটা তোমাদের যে গ্রুপগুলো আছে যে সবকিছু তুমি এখানে স্টুডেন্টকে জানাতে পারো। সো আমি একটু দেখাই, দেখো তোমরা আমার কথাটা মন দিয়ে শুনবা, ঠিক আছে, একদম মন দিয়ে শুনবা, খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনো। দেখো ভাইয়া, এই ক্লাসের তোমাদের এমসিকিউ আসলে কোন কোন অধ্যায় থেকে আসে, তোমরা আজকের ক্লাসে হয়তো ভয় পাবা, আমার কথা মন দিয়ে শুনো। ঢাকা বোর্ডে 2024 সালে এই টপিকগুলো থেকে এমসিকিউ আসছে। তার মানে ঢাকা বোর্ডে 2024 সালে এই টপিকগুলো থেকে এমসিকিউ আসছে। তার মানে তুমি এই টপিক জানোই না, ডিগ্রি কি তুমি জানোই না, তোমার আসলে এটা কল্পনার বাইরে। কিছু কিছু টপিকস আছে তোমার কল্পনার বাইরে, যেমন এই যে বিনিয়োগের সুদের তারিখ, এরকম ম্যাথ তুমি পারো না। ব্যাংক সমন্বয় থিওরি থেকে 2 থেকে 3টা প্রশ্ন আছে, তুমি পারো না। এই ঢাকা বোর্ডের এই টপিক থেকে প্রশ্ন আসছে। এই টপিকের বাইরে রাজশাহী বোর্ড 2024-এ এই টপিক থেকে প্রশ্ন হয়েছে। তার মানে কি বুঝলা, এই টপিকের বাইরে এই টপিক থেকে প্রশ্ন হয়েছে। রাজশাহী বোর্ডে এই টপিক প্রশ্নগুলো তো আসছে এখান থেকে কিছু, প্লাস এই ঢাকা বোর্ডের থেকে ব্যতিক্রম হচ্ছে রাজশাহী বোর্ডে এই টপিকগুলা, ঢাকা রাজশাহী থেকে ব্যতিক্রম হচ্ছে দিনাজপুর বোর্ডে এই টপিকগুলা। তার মানে ঢাকা রাজশাহী থেকে ব্যতিক্রম দিনাজপুরের এই টপিকসগুলা, যশোর বোর্ডে এই টপিকসটুকু হচ্ছে ব্যতিক্রম। তার মানে ঢাকা রাজশাহীতে দিনাজপুরে যেসব টপিকস আছে তার থেকে ব্যতিক্রম হচ্ছে এই টপিকগুলা। কুমিল্লা বোর্ডে এই টপিকগুলো হচ্ছে ব্যতিক্রম, যা অন্য কোনো বোর্ডে আসেনি। চট্টগ্রাম বোর্ডে এই টপিকগুলো হচ্ছে ব্যতিক্রম, যা অন্য কোনো বোর্ডে আসেনি। কয় কথাটা মন দিয়ে শুনো, তুমি বুঝতে পারছো এখানে কি আছে? ওকে, খুব গুরুত্বপূর্ণ শর্ত, তাহলে বুঝছো যা চট্টগ্রাম বোর্ডে কি আসছে অন্য টপিক অন্য অন্য বোর্ডে আসেনি। আসো দেখো ভাইয়া, ময়মনসিংহ বোর্ডে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে যা অন্য কোনো বোর্ডে আসেনি। বরিশাল বোর্ডে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে যা অন্য কোনো বোর্ডে আসেনি। তার মানে এই বোর্ড অ্যানালাইসিস এর কাজ কি? বোর্ড অ্যানালাইসিস হচ্ছে তুমি কোন কোন টপিক থেকে তোমার কোশ্চেন হবে। যেমন তোকে যদি বলি এই সমাপনী মূলধন বের করে আউট অফ সিলেবাস, এটা একতরফা দাখিলার প্রশ্ন, এটা বরিশাল বোর্ডে আসছে। অনাদিক পানো সঞ্চিত জাবেদা আউট অফ সিলেবাস, ময়মনসিংহ বোর্ডে আসছে, সিলেবাসের বাইরে কোশ্চেন, এটা শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন। দেখো ভাইয়া, এখানে আউট অফ সিলেবাস আরো প্রশ্ন আছে, তুমি একটু দেখার ট্রাই করো। তোমরা আমাকে হেল্প করলে আজকে 30-এ 30 পাওয়া দিব। তুমি কথাগুলো মন দিয়ে বুঝো একটু। ভাইয়া জাহিদ ভাইয়ের ক্লাসে একটু বুঝতে হয়, না বুঝলে কিন্তু সবাই জানো যে অনেকটা প্রবলেম হয়ে যায়, রাইট? ভাইয়া দেখো, আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন আছে যশোর বোর্ডে 2টা প্রশ্ন। যশোর বোর্ডে 2টা প্রশ্ন, এই যে হিসাব বিজ্ঞানের ভিত্তি, এটা আউট অফ সিলেবাসের কোশ্চেন। ওকে ফাইন। চলমান প্রতিষ্ঠান, এইটা হচ্ছে 5th চ্যাপ্টারের কোশ্চেন, নীতিমালার কোশ্চেন, এখান থেকে প্রশ্ন আসে যশোর বোর্ড, এটা আউট অফ সিলেবাসের কোশ্চেন। আউট অফ সিলেবাসের কোশ্চেন দিনাজপুর বোর্ডে আসছে, এই যে আউট অফ সিলেবাসের কোশ্চেন 19 নাম্বার প্রশ্ন 2024 সালে। ওকে, দিনাজপুর বোর্ডে আসছে, এটা আউট অফ সিলেবাসের কোশ্চেন। তো এরকম আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন থাকতেছে। তুমি দেখো এই যে প্রমাণ তোমার সামনে, আমি নতুন কিছু বানাচ্ছি না। তার মানে তুমি টোটাল এই টপিক গুলা, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52। টোটাল তুমি যদি 52 53 54 55 56 57 58 59, টোটাল এই 60টা টপিক্স এর ম্যাথ তুমি যদি এমসিকিউ কভার করতে পারো, তোমার আটকাবে এমন কোন বোর্ড বাংলাদেশে এখনো হয়নি। তার মানে এমন কোন বোর্ডের প্রশ্ন হতে পারে না এই 60টা টপিক ক্লিয়ার করলে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি এই শেষ সময়ে আসছি 100 এমসিকিউ পড়ান, আপনি এমসিকিউ পড়ায় আমার বিদায় দেন, আমি চলে যাব। ভাই আমি আসছি, আমার 100 এমসিকিউ পড়ান, আমি বিদায় দিয়ে চলে যাব। ব্যাপারটা হচ্ছে এটাই কি তোমার আসলে পড়াশোনা, নাকি তুমি পুরো টপিক ক্লিয়ার করবা? ভাইয়া তাহলে তোমাকে আমি পুরো টপিক দিলাম যে 60টা টপিক্স এর মধ্যে তোমার অনেক, এখানে 50% টপিক্স তোমার কাছে অপরিচিত। তোমাকে যদি আমি বলি এই দেখো 50% বারটার উল্টা প্রসেস তুমি জানো না, কার্যপত্র থেকে কি কি ছিল তুমি জানো না, ব্যবহারিক থেকে কি কোশ্চেন তুমি জানো না। এই যে মুখস্থ না করে 60টা টপিক্স এর থেকে কোশ্চেন হবে, এই 60টা টপিক্স কভার করলে তুমি 30টা কোশ্চেন একদম ইনশাআল্লাহ অ্যাকুরেটলি পারবা। এই 60টা টপিক্স এর মধ্যে ম্যাথ আছে 30টার মতো, 37টা। এবার আসো, তোমাকে আমি রিল্যাক্সে পড়াইতে পারি, কি পড়াইতে পারি? এই দেখো আমার কাছে সব ম্যাটেরিয়ালস আছে। এই যে 100 এমসিকিউ তোমাকে দিয়ে, এই দেখো এই যে 100 এমসিকিউ বোর্ড কোশ্চেন, বোর্ডের কপি পেস্ট কোশ্চেন তোমাকে আমি দিয়ে, এই যে সুন্দর করে এই যে 100 কোশ্চেন, এই যে 100 নাম্বার কোশ্চেন শেষ। তাহলে তোমাকে আমি 100 কোশ্চেন সলভ করাইতে পারি। তো 100 কোশ্চেন সলভ করে 100টার মধ্যে যে কোশ্চেন আসবে ব্যাপারটা না,
কোশ্চেন কিন্তু হবে ওই টপিক গুলো থেকে, ওই টপিকের বাইরে কোনো কোশ্চেন হতে পারে না। 2024 সালে যেগুলা বোর্ডে যতগুলা প্রশ্ন আসছে এই টপিকের বাইরে হয়নি, এবং 2023 সালেও 95% কোশ্চেন এখান থেকে আসে। 2022 সালেও 95% প্লাস কোশ্চেন এখান থেকে আসছে। 95% মানে পুরোটা 100% কোশ্চেন এই টপিক থেকে আসছে। সবাই কি ক্লিয়ার আমার কথা? সবাই কি কথা কি ক্লিয়ার কিনা বলেন? ভাই এমসিকিউতে এ প্লাস পাওয়া কিন্তু কঠিন আছে, এতটা ফাজলামি না। এমসিকিউ জিনিসটা হচ্ছে, আমি বলতেছি এই টপিকগুলো থেকে, আমি আবার বলছি এইচএসসি তে কোনো কোশ্চেন এই টপিকে বাইরে হতে পারে না। আমি বাংলা ভাষায় বলছি, আমি যে 7টা টপিক দেখালাম কোনো কোশ্চেন এর বাইরে হতে পারে না। আই রিপিট, কোনো কোশ্চেন। এখন তুমি আমাকে বলো, তোমরা সবার একটা করে কমেন্ট করবা, আমার এই টপিক পড়াইতে গেলে আমার একদম সুতা খুলে যাবে, একদম মানে আমার মাজার হার একদম অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু যদি তোমরা আজকে আমাকে সময় দাও, এই 30-এর 30 যেন তোমার মিস না হয়, তুমি এই সব টপিক যে কোনো বোর্ড হও না কেন, তুমি যে কোনো বোর্ড হও না কেন, তুমি এগুলা কভার করে গেলে, এই 7টা টপিক কভার করে গেলে তোমরা বাংলাদেশের কোনো বোর্ড আটকাইতে পারবে না। আদারওয়াইজ তোমাকে আমি 100টা কোশ্চেন জাস্ট প্র্যাকটিস করে দিই। ভাই রে, সারা জীবন তো বহুত প্র্যাকটিস করছোস, অ্যানালাইসিস করছোস, তাহলে আমাকে তোরা বলো, তোমাকে আমি এই 7টা টপিক কভার করে দিব, নাকি তোমাকে আমি 100 কোশ্চেন প্র্যাকটিস করে দিব? তোমরা যেটা বলবা আমি সেইভাবে আগাবো। তার আগে একটা কথা বলি, টপ 10 জন তোমরা কমেন্ট গুলো করতে, প্রত্যেকটা স্টুডেন্ট কমেন্ট দেখতে হবে। আমি আবার বলছি, প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের কোনটা লাগবে বলো। ওকে ফাইন, আচ্ছা আমি আবার বলছি ভাইয়া, দেখো যশোর বোর্ড ভাইয়া, আমি কোনো সমস্যা নেই, তুমি সব বোর্ডে পাবা। এই দেখো, এই বোম বইটা কিন্তু গত অ্যাডমিশনের, তোমরা যারা শেয়ার করতেছো 10টা শেয়ার করে পেজে নক দাও, আমাদের অ্যাকাউন্ট পেজে, তুমি এই বইটা গিফট পাবা। 10টা শেয়ার করে পেজে নক দিলে তুমি এই বইটা গিফট পাবা, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ওকে ফাইন। এখন আসো, তুমি বলবা যে ভাই আমার সময় কম, রাইট? এখন বলছো প্র্যাকটিস 7টা টপিকস, আর 7টা না 60টার কথা বলছি ভাই। এখন এই 7টা টপিক যদি কভার করো, একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলি, খুব মন দিয়ে বুঝো। এই 7টা টপিক কভার করলে তোমার ওই এই 7টা টপিক কভার করে নিচে যে এমসিকিউ আছে, হ্যাঁ নিচে যে এমসিকিউ আছে, নিচে যে এমসিকিউ আছে 100, এই 100 এমসিকিউ হবে না শুধু, তোমার মিনিমাম 200 এমসিকিউ কভার হয়ে যাবে, মানে 200 প্লাস এমসিকিউ কভার হবে। তার মানে এই 7টা টপিক কভার করলে ক্লিয়ার? ওকে ফাইন, ওকে বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ। তার মানে এই টপিক গুলা কভার করলে তোমার কিন্তু ভাইয়া পুরোটাই একদম নিচে যে 100 কোশ্চেন, এগুলো তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবা। তার মানে এবার তুমি আমাকে বলো, তুমি যদি এই 7টা টপিকস কভার করো, নিচের 100 এমসিকিউ তুমি সলভ করতে পারবা। এখন তুমি বলো তোমার কোনটা দরকার, একদম সত্যি করে মন দিয়ে বলো। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, 100 এমসিকিউ পড়াবো, খুব ভালো কথা। তাহলে তোমার দুইটা জিনিসই তোমার কভার হয়ে যাচ্ছে। এখন আসো, তোমরা অনেকে বেশি ব্যস্ত আমি জানি, তোমার দেখো তুমি কিন্তু এখন কি করবা, একটা ক্লাস করবা, তুমি আধা ঘন্টা পরে 2 ঘন্টা পরে 8টা ক্লাসে ঢুকে যাবা। আসলে তুমি যদি কোনো একটা ক্লাস, কোনো একটা স্যারের এমসিকিউ পুরোটা ক্লাস কভার করো, তোমার সব হয়ে যাবে। তা আসলে একটা স্টুডেন্ট, তোমাদের যেই জিনিসটা উচিত, তোমাদের যে কোনো একটা জায়গায় ফলো করা উচিত। সো 917 জন ক্লাস করতেছো, আমি চাই তোমরা একটু কষ্ট করে, ভাই আমি একটু রিকোয়েস্ট, তাড়াতাড়ি পড়ান, বা কি বলে বাবার ফোন দিয়ে ক্লাস করি। আচ্ছা ভাই একটু এত ব্যস্ত হওয়া যাবে না, একটু ওয়েট করতে হবে। 917 জন আছো, তাই একটু কষ্ট করে 1K করা যায়? 1K হলে একটা অনকের স্ক্রিনশট নিব আমি, অনকে একটা শেয়ার করে দাও একটু জাস্ট কাইন্ডলি। তাহলে 1K হয়ে গেলে আমি ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ, জাস্ট কোন রকমে। আমি আবার বলতেছি, তোমাদের আজকে আমাকে 3 ঘন্টা সময় দিতে হবে। তুমি 3 ঘন্টার সময় দিলে তুমি প্লাস 30-এ 30 পেয়ে যাবো ইনশাল্লাহ, তোমার কথা দিচ্ছি আমি। তুমি আমার ক্লাসটা করো, তুমি যে কোনো বোর্ড হোক, জাস্ট শুরু করতেছি, জাস্ট 1K তোমার একটু শেয়ার করে দিলেই 1K হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। জাস্ট তোমাদের কাছে এতটুকু চাওয়া, আর কিছু না। হ্যাঁ এখন বলছে ভাই আপনি তো উপর করতে চান, তো একটু আস্তে আস্তে পড়ান। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে ওকে শুরু করতেছি, একটু শুরু করতেছি, এতটা ব্যস্ত হবে না প্লিজ। হ্যাঁ অনকে কি বলে, তোমাদের হচ্ছে আস্তেই পড়াবো। আসলে ব্যাপারটা কি, অ্যাডমিশনের যখন আমরা পড়াই তখন আমাদের স্পিড একটু বেশি থাকে, ওই জন্য আসলে আমরা অনেক সময় জোরে পড়াই ফেলি, এই জন্য এক্সট্রিমলি সরি। তোমরা এতটুকুই করে অনকে স্টুডেন্ট, জাস্ট অনকে স্টুডেন্ট আমি এই এমসিকিউ ক্লাসে দেখতে চাই। অনকে 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই তো প্রায় 950 অনকে, জাস্ট অনকে স্টুডেন্ট, আর কিছু না। জাস্ট অনকে মানে 1000 স্টুডেন্ট একসাথে আমরা ক্লাস করবো এমসিকিউ। ওকে, ওটা একটা স্ক্রিনশট আমি নিব। কই কই তাড়াতাড়ি, 337, আর একটু ফেনীতে বন্যা আসছে। অনকে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে 1000 স্টুডেন্ট, জাস্ট একটু শেয়ার করো, 1000 স্টুডেন্ট চলে আসলে দেখতে ভালো লাগবে। ওকে, মানে এমসিকিউ ক্লাস আমরা শুরু করে দেবো অনকে, জাস্ট একটা স্ক্রিনশট নিব, আর কিছু না প্লিজ। ওকে ফাইন, ঠিক আছে ইনশাল্লাহ। আসো আমরা পরবর্তী স্টেপে যাই। 950 হয়ে গেছে,
এখানে আমরা তাহলে যেই জিনিসটা কভার আপ করবো এই জায়গা থেকে শুরু করবো। দেখো, হিসাবের জের, এখান থেকে একটা এমসিকিউ হবে ইনশাল্লাহ, যে কোনো বোর্ডে আসবেই। হিসাবের জের একদম ইজিলি খেয়াল করবা, প্রত্যেকটা স্ক্রিনশট ঠাস ঠাস করে দিবা, প্রত্যেকটা স্ক্রিনশট গুরুত্বপূর্ণ খুব। হিসাবের জের, হিসাব কয় প্রকার? সম্পদ, খুব গুরুত্বপূর্ণ, সকলে খেয়াল। সম্পদ, আয় আছে, ব্যয় আছে, দায় আছে, আর হচ্ছে মূলধন আছে বা মালিকানা সত্ত্ব বা যাকে বলে, ঠিক আছে? ওকে ফাইন। এটা হচ্ছে আমার আধুনিক পদ্ধতিতে হিসাব। খুব মন দিয়ে খেয়াল করো, এই আধুনিক পদ্ধতি হিসাবে এই সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? আমরা সবাই জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। ওকে ফাইন। এই আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। এইগুলা বৃদ্ধি পেলে ডেবিট। এখান থেকে কি প্রশ্ন আসে মনে রাখবা, বৃদ্ধি পেলে যা তার স্বাভাবিক জের, স্বাভাবিক জের, তার স্বাভাবিক জের তা, তার মানে সম্পদের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, তার মানে আয়ের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, তার মানে ব্যয়ের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, তার মানে দায়ের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, এবং মালিকানার সাথে স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। তার মানে প্রশ্ন হবে এখান থেকে যে কোনটার স্বাভাবিক জের কি। আমি সহজে যদি বলি আদম, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটির স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটির মালিকানা স্বাভাবিক জের হচ্ছে কি? ক্রেডিট। এই তিনটির স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। আমি যদি বলি সব সম্পদ, ব্যয় আর হচ্ছে উত্তোলন, এই তিনটির স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। ওকে, তার মানে বুঝতে পারছো আদম মানে কি? আয়, দায়, মালিকানা সত্ত্ব, তিনটি স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, উদ্বৃত্ত হচ্ছে ক্রেডিট, জের হচ্ছে ক্রেডিট, সম্পদ, দায়, মালিকানা, তিনটি স্বাভাবিক জের। শেষ, স্ক্রিনশট দিয়ে ফেলো ভাইয়া। 1K 950 স্টুডেন্ট চলেছে, 1K ভাইয়া প্লিজ, 1K স্টুডেন্ট ভাই। সেকেন্ড টাইম যারা আছো তোমাদের ক্লাস দেবো ইনশাল্লাহ। ঢাকা বোর্ডে কঠিন হোক, আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের যতগুলা বোর্ড আছে, যে কোনো বোর্ডে আমার এই 7টা টপিক্সের থেকে কোশ্চেন 95% কোশ্চেন আমার এই 7টা টপিক কভার করবে ইনশাল্লাহ। আমি একদম লাইভে বলে দিলাম ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি যে কোনো বোর্ডে পরীক্ষা দাও না কেন, আমার দেওয়া এই 7টা সাজেশন টপিক এখান থেকে কোশ্চেন হবে 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 এবং মাস্ট বি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখান থেকে 95% কোশ্চেন হবেই মিনিমাম। 1K স্টুডেন্ট কি হবে না আজকে? একটু 1K স্টুডেন্ট কি একসাথে দেখতে পারবো না আমরা? এই তো, তোমরা কোনো কথা একটু শেয়ার করে দিলেই তো হয়ে যায় নাকি? তোমরা এতটা কিপ কেন বলো? তাহলে ভাই টপিক ক্লিয়ার? স্ক্রিনশট দিয়ে ফেল থাম করে, তাহলে বুঝছো। এবার আসো, এখান থেকে আরেকটা যে প্রবলেম হয়, 1 2 3 আরেকটা যে প্রবলেম হয়, সেই প্রবলেমটা কি আমি বলি। এখান থেকে যে আরেকটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা হচ্ছে, দেখো এখান থেকে প্রবলেম হচ্ছে এই যে জের, বলা হয় একটি হিসাব, যে কোনো হিসাব কয়টি জের প্রকাশ করে? ডেবিট, ক্রেডিট, আরেকটা আছে ডেবিট সমান সমান ক্রেডিট, মানে শূন্য জের। তার মানে মনে রাখবা একটি হিসাব কয়টি জের প্রকাশ করে? 1 2 3টি। তাহলে একটি হিসাব সর্বোচ্চ 3টি জের প্রকাশ করে। একটা আছে ডেবিট, ক্রেডিট, একটা আছে শূন্য জের। এটাও পরীক্ষাতে কাজে লাগে। একটি হিসাব 3টি জের প্রকাশ করে, বুঝতে পারছো? কয়টি জের প্রকাশ করে? 3টি জের প্রকাশ করে। কি কি ভাইয়া? সেটা হচ্ছে ডেবিট, ক্রেডিট, শূন্য। আসো এবার আসো লাভ ক্ষতির ম্যাথ, এটা ঢাকা বোর্ডে এসেছিল। আমি আগে থিওরিটা কভার করি, তারপরে তোমার ম্যাথ আইটেমে যাব। হিসাব বিজ্ঞান পরিচিতি, এই কোশ্চেনটা দেখো। হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে কি কোশ্চেন আসে? এখান থেকে প্রশ্ন দুটো আসতে হবে। নাম্বার 1, তোমাকে বলা হলো, খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখো। দেখো এখান থেকে যে প্রশ্ন সব থেকে হয়, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য থাকে। প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ, তাহলে প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে শনাক্তকরণ। তারপর হচ্ছে হিসাব রক্ষণ, লেনদেন হিসাব রক্ষণ, লেনদেন হিসাব রক্ষণ। লাস্টে হচ্ছে তথ্য সরবরাহ। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, এখান থেকে প্রশ্ন হয়। সরবরাহ, এখান থেকে প্রশ্ন হয়েছেও। তাহলে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে প্রশ্ন হয়, হিসাব বিজ্ঞান উদ্দেশ্য কয়টি? এই যে 1 2 3টির মধ্যে প্রশ্ন হবে প্রথম উদ্দেশ্য কোনটি? এই যে শনাক্তকরণ থেকে প্রশ্ন হবে। শনাক্তকরণ আরেক নাম চিহ্নিতকরণ। কি প্রশ্ন হবে? চিহ্নিতকরণ। ওকে ফাইন। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, প্রধান বা মূল উদ্দেশ্য হচ্ছে এটা। ক্লিয়ার? প্রধান বা উদ্দেশ্য, তার মানে তথ্য সরবরাহ আছে প্রধান বা মূল উদ্দেশ্য, এবং আমার শনাক্তকরণ হচ্ছে বা চিহ্নিতকরণ, এটাকে বলা হয় প্রাথমিক উদ্দেশ্য। এবার আসো, এখান থেকে দুই টাইপের প্রশ্ন হয়। নাম্বার 1, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। হিসাব বিজ্ঞানের প্রধান বা মূল উদ্দেশ্য, ওকে, তথ্য সরবরাহ। শেষ। এই যে হিসাব রক্ষণ, এখান থেকে প্রশ্ন হয় 100%। কোন একটা বোর্ডে এটা এসেছে, হিসাব রক্ষণের ধাপ কয়টি বা ধাপ 9 কোনটি? কত পার্সেন্ট? 100%। ওকে ওকে ওকে। দেখো, তার নাম্বার 1, হিসাব রক্ষণের আরেক নাম হচ্ছে লিপিবদ্ধকরণ। এখান থেকে প্রশ্ন হয় 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 এবং হয়, এখানে হয়েছেও। এই লিপিবদ্ধকরণের ধাপ 3টি। লিপিবদ্ধকরণের ধাপ হচ্ছে 3: বিশ্লেষণ,
পরীক্ষায় প্রশ্ন হবে যে নিচে কোনটি লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণের ধাপ। পরীক্ষায় প্রশ্ন হবে কোনটি ধাপ নয়। ক্লিয়ার? ওকে ফাইন। রেওয়া মিলে ভুল সম্পর্কে একটু আলোচনা করেন, সব আলোচনা করবো ভাই। 2 নম্বরে জাবেদা, 2 নম্বরে জাবেদা, 3 নম্বর হচ্ছে খতিয়ান। এই তো শেষ। তার মানে এখান থেকে কি প্রশ্ন হবে? আই রিপিট, লিপিবদ্ধকরণ হিসাব রক্ষণের ধাপ করে 3টি: বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। এবং এটার এই ধাপ 1, 2, 3। পরীক্ষায় প্রশ্ন হবে হিসাব রক্ষণ বা লিপিবদ্ধনের সঠিক ক্রম কোনটি, বা ধাপ কোনটি, বা ধাপ 9 কোনটি, বা অংশ 9 কোনটি। শেষ। এটা বেসিক ক্লাস। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। শেষ। ডান। 1, 2, 3 স্ক্রিনশট। 960 জন, আরেকটু হয়ে 400, 1000 হয়ে ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছো তুমি কি টপিক ক্লিয়ার হয়েছো? এখান থেকে কি প্রশ্ন হবে ভাইয়া একটু কমেন্ট করে জানাবা। টপিক ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। রসাই বোর্ড, কোনো বাস খাওয়ার কোনো সমস্যা নেই, কোনো অপশন নেই। আমি আছি তো নাকি? বাস দিলে আমি দিব, তোমার বাসের থেকে উঠাইতে গেলে আমি উঠাবো ইনশাআল্লাহ। আসো, এই টপিকটা ক্লিয়ার কোশ্চেন। আসো, আমি এটা ক্লিয়ার করছি, আমি প্রথমত থেকে এটা ক্লিয়ার করছি। এই বিপরীত হিসাব কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিপরীত হিসাব এখান থেকে 100% প্রশ্ন হবে, যে কোনো একটা বড় 100%। 100 মানে 100%। তাহলে বিপরীত হিসাব মানে কি? এর ইংলিশ নাম কন্ট্রা। কন্ট্রা, CONT এর একটা কন্ট্রা অ্যাকাউন্ট। ওকে, কন্ট্রা অ্যাকাউন্ট। আসো, বিপরীত মানে কি? উল্টা। বিপরীত মানে কি? উল্টা। আমি আবার বিপরীত মানে উল্টা, সবাই বুঝো, বিপরীত মানে উল্টা। আচ্ছা বলো তো, আসবাবপত্র, আসবাবপত্র এই জিনিসটা কি? একটা সম্পদ, ধরো 50,000। এখান থেকে আমরা মাইনাস করি কি? পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয়টা মাইনাস করি, রাইট? তার মানে বলতো পুঞ্জীবিত 2000 মাইনাস করলে কি হবে? সবাই একটু বুঝার ট্রাই করো, জাস্ট সিম্পল। এই যে পুঞ্জীবিত অবচয়, এটা আসবাবপত্রকে কমায় দিচ্ছে। তার মানে আসবাবপত্র এখন হচ্ছে 3000। তাহলে আসবাবপত্র কি হলো? কমে গেল। কার জন্য কমে গেল? পুঞ্জীবিত অবস্থার জন্য। তার মানে এই পুঞ্জীবিত অবস্থাটার জন্য কমে গেল। এই পুঞ্জীবিত অবস্থায় আসবাবপত্রের শত্রু। আসবাবপত্র কোন হিসাব? আসবাবপত্র হচ্ছে এক প্রকার বিপরীত সম্পদ। তাই এইটার নাম হচ্ছে বিপরীত সম্পদ। ক্লিয়ার? তাহলে বিপরীত সম্পদ কি? ক্লিয়ার? চিনছো? যেইটা, যেই জিনিসটা, এই জিনিসটা কি হচ্ছে? সম্পত্তিকে কমায় দিচ্ছে। তাহলে যেই জিনিসটা সম্পত্তিকে কমায় দেয় তার নাম বিপরীত সম্পদ। কথা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? একদম হচ্ছে এই স্যার আস্তে আস্তে পড়াইতে পারে না, এর থেকে আর কত আস্তে পড়াবে ভাই? একেবারে কি আস্তে আস্তে পড়ালে তো কালকে দিন পার হয়ে যাবে। তুমি কি এতটুকু স্পিড যদি না ধরতে পারো, তাহলে কি তুমি আসলেই একটু অ্যাডজাস্ট করে নিতে পারতে হবে তো ভাইয়া। মানে এত আস্তে পড়াইলে আসলে তো দিন একটা পার হয়ে যাবে। থেকে আস্তে কেমনে পড়াই? আই ডোন্ট নো। আসলে আমি, এটা আমার জন্য আসলে ব্যর্থতা হয়তো, কারণ হচ্ছে আমি কখনো এসএসসি দেরকে রেগুলার পড়াই না। আসলে অ্যাডমিশন পড়াইতে পড়াইতে একটা স্পিড চলেছে অন্যরকম। আমি সরি ফর দ্যাট, এভাবে তোমাকে আসলে প্যারা দেওয়ার জন্য। ওকে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হ্যাঁ, কিছু মনে করো না প্লিজ। আসলে আমি একটু আস্তে পড়াইতে পারি, এটা সত্য কথা। ঠিক আছে? আচ্ছা, 930 জন হলো না 1000। ভাইছে 25 ব্যাস, তোমাদের সক্ষমতা এটা কোনো ঠিক না। এটা একটু উচিত ছিল তোমাদের 1000 করা আর কি। ঠিক আছে? ওকে, আচ্ছা আসো তাহলে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার? ভালো করে বুঝো, খুব গুরুত্বপূর্ণ, সকলে বুঝো। তাহলে বিপরীত হিসাব ক্লিয়ার? আসো, তাহলে এই পুঞ্জীবিত অপচয়কে বিপরীত সম্পদ বলা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে পরীক্ষা আর কি কি নামে আসে, ভালো করে শুনো। ক্লিয়ার? ওকে ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ, সকলে বুঝো। এই পুঞ্জীবিত অপচয় আর এক নাম কি? পুঞ্জীবিত অপচয়, পুঞ্জীবিত অবচয় অথবা বলা হয় জমাকৃত অবচয়। এখান থেকে প্রশ্ন হয় জমাকৃত অবচয়। ওকে ফাইন। পুঞ্জীবিত অবচয় বা জমাকৃত অবচয় এই দুটো একই নাম। তাহলে পুঞ্জীবিত অবচয়, জমাকৃত অবচয়, এই সবকিছুকে কি বলা হয়? এই সবকিছুকেই বলা হয় হচ্ছে তোমার বিপরীত সম্পদ। সম্পদ কমে যায়। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, দেনাদারের বাট্টা সঞ্চিতি এটা কি হবে? আচ্ছা, দেনাদারের বাট্টা সঞ্চিতি কি হয় বলতো? দেনাদারকে কমাই দিচ্ছে না ভাইয়া? দিচ্ছে। তার মানে দেনাদারের বাট্টা সঞ্চিতি দেনাদার থেকে মাইনাস করা হয়। ওকে ফাইন। আচ্ছা বলতো কুঋণ সঞ্চিতি কি হবে? কুঋণ সঞ্চিতি কি হবে? আমরা কুঋণ সঞ্চিতি কি করি? আমরা দেনাদার থেকে মাইনাস করি। তাহলে কুঋণ সঞ্চিতি দেনাদার থেকে মাইনাস করি, কুঋণ সঞ্চিতি দেনাদার থেকে মাইনাস করি। তাহলে এটাও একটা বিপরীত সম্পদ। এক কথায় যেই জিনিসগুলা সম্পদ থেকে মাইনাস করি, আমি যেইগুলোর নাম লিখলাম এখান থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আমি যেইগুলো নাম লিখলাম এই এটার একটা হচ্ছে ক্রমযোজিত অবচয়। ক্রমযোজিত অবচয় একই কথা। তার মানে এই কোশ্চেন 1, 2, 3, 4, 5টা এখান থেকে প্রশ্ন হবে। তার এইখান থেকেই কোশ্চেন হবে ইনশাআল্লাহ। স্ক্রিনশট দিয়ে হলো, দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে হলো, দ্রুত। বিপরীত সম্পত্তি শেষ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ফাইন, বিপরীত সম্পত্তি শেষ। আসো পরবর্তী স্টেপে যাই। এখন প্রশ্ন হচ্ছে আমাকে বলো তো ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ সহকারে। তাহলে আমি বললাম ঋণ,
ঋণ, ঋণ একটা কি দায়, তাহলে তুমি ভালো করে ঋণ দায়, তাহলে বলো তো ঋণের ঋণের অবহার ঋণেরকে কমায় দেয়, ঋণের অবহার কি করে, ঋণকে কমায় দেয়, মানে ঋণের অবহার বা ঋণের বারটা বা ঋণ থেকে মাইনাস করা হয় যে জিনিসটা, বুঝতে পারছো? ওকে ফাইন, ভালো করে বুঝবা। ওকে, তাহলে ঋণের অবহার বা ঋণের থেকে বারটা যে ডিসকাউন্ট হয় এটা কি, এই ঋণকে কমায় দেবে, তাহলে এটা হচ্ছে ঋণ একটা দায়, তাহলে এটা হচ্ছে এক প্রকার বিপরীত দায়, বুঝতে পারছো? বিপরীত, এখান থেকে প্রশ্ন হবে। আচ্ছা, পাওনাদারের বার্তা সঞ্চিতি কি হবে? পাওনাদারের বার্তা সঞ্চিতি, পাওনাদারের বার্তা সঞ্চিতি এটা কি হবে বলতো? পাওনাদারকে কমাই দিবে না, পাওনাদারকে মাইনাস করা হয়, তাহলে এটাও কি বিপরীত দায়, বিপরীত দায়। ওকে ভাইয়া, বিপরীত দায়ের এন্ড। ওকে ফাইন, ঋণপত্রের বার্তা বা ঋণপত্র অবহার একই জিনিস, তার মানে এখান থেকে বিপরীত দায়ের কোশ্চেন দূরত্ব হিট করে বেশি। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। ওকে, বুঝতে পারছো? ওকে ডান। তার মানে ঋণপত্রের জিনিস এখান থেকে প্রশ্ন হিট করে বেশি, তাহলে ঋণের থেকে এখান থেকে প্রশ্ন হয়, দায়ের থেকে হয়। আসো 1 2 3, আসো, বুঝতে গেছো? এই যে কুমাই দেয়, আমি যা পড়া দিচ্ছি এর বাইরে ইনশাল্লাহ আসবে না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মালিকানা সত্ত্ব বলো তো, মালিকানা সত্ত্ব থেকে কি কি মাইনাস করা হয়? যেমন দেখো উত্তোলন, উত্তোলন কি করা হয়? উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে কি করা হয়? উত্তোলনের ফলে মাইনাস হয়, তাহলে এই উত্তোলনের নাম কি? বিপরীত মালিকানা সত্ত্ব। এটার নাম কি? বিপরীত মালিকানা সত্ত্ব। কেন ভাইয়া বলো তো? কারণ উত্তোলনটা মালিকানা সত্ত্বকে কমায় দিচ্ছে। আচ্ছা বলো তো, খুব মন দিয়ে খেয়াল করো, খুবই মন দিয়ে খেয়াল করো, উত্তোলনটা কি করতেছে? এইটা খুব ইম্পর্টেন্ট, বিপরীত মালিকানা সত্ত্বকে কমায় দিচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, খুবই ভেরি শেষ, এবার আলোচনা করলে শেষ। আচ্ছা আমাকে বলো তো, কি হলো? ভয় পাইছি। বিপরীত দাখিলা, বিপরীত বিপরীত সম্পত্তি কখনোই একটা, বিপরীত দাখিলা আলাদা। বিক্রয় একটা আয়, আমি যদি বলি বিক্রয় বার্তা, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, বিক্রয় ফেরত, এগুলা কি করে? বিক্রয়কে কমায় দেয়, তাই না? বিক্রয় থেকে তো এগুলা মাইনাস হয়, তাহলে এগুলা বিক্রয় একটা আয়, বিক্রয় একটা আয়, তাহলে বিক্রয় বার্তা, বিক্রয় ফেরত, এই সব বিক্রয়ের রেয়াত, রেয়াত মানে ফেরত, এই সব কিছু কি? বিপরীত আয়, বুঝতে পারছো? এই সব কিছু বিপরীত আয়। ওকে, তাহলে এখন যদি বলি তোমাকে ক্রয় ফেরত কোন হিসাব, ক্রয় ফেরত কোন হিসাব, তুমি নিজে আনসার করো তোমাকে, তা বা ক্রয় বার্তা কোন হিসাব, এই তো শেষ। এই বিপরীত হিসাব, এর বাইরে কোশ্চেন যাবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে বিপরীত হিসাবের টপিক শেষ। তাহলে ভাই ক্রয়, ক্রয় ফেরত, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা বুঝছো? বুঝছো? ক্রয় বার্তা, ক্রয় ফেরত ক্লিয়ার, ক্রয় ফেরত, ক্রয় বার্তা ক্লিয়ার, ক্রয় ফেরত, ক্রয় বার্তা ক্লিয়ার, ক্রয় ফেরত এটা বিপরীত ব্যয়, কারণ ক্রয় একটা ব্যয়, এটা বিপরীত ব্যয়। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই টপিকস এর থেকে কোশ্চেন আসলে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো 1 2 3। ওকে ভাইয়া, বেসিক কিন্তু পরীক্ষার হলে তোমরা পারো না, এগুলো তোমাদের কোনো বইয়ে নাই, এই জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো, মজার ব্যাপার আছে, আমাকে এবার বলো তো সম্পত্তির স্বাভাবিক জের কি? তোমরা বলবা ডেবিট। ওকে ফাইন, তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, এইবার খেলা শুরু, বিপরীত সম্পত্তির জের কি বলো? এইটা যারা অ্যান্সার করতে পারবে, ইউ আর মোস্ট লিজেন্ড ম্যান। তাহলে বলো, দায়ের স্বাভাবিক জের কি? ক্রেডিট। তাহলে বিপরীত দায়ের জের কি? এইচএসসি পরীক্ষায় কোশ্চেন গুলো 100% আসে, তুমি পরীক্ষা হলে ভেবা চেকে খাইতা। ওকে ফাইন, মালিকানা সত্ত্বের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, তাহলে বিপরীত মালিক, দ্রুত এগুলা লিখে ফেলো, মালিকানা জের কি? আয়ের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, তাহলে বিপরীত আয়ের স্বাভাবিক জের কি? যদি বলি ব্যয়ের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, তাহলে বিপরীত ব্যয়ের স্বাভাবিক জের কি? তোমার আর জীবনে সমস্যা হবে এখান থেকে, তুমি অ্যাডমিশন এখান থেকে অনবো ইনশাআল্লাহ। শেষ, বলো। এখন বলছেন যে 10টা ক্লাস শেয়ার করলে বই দিবেন, 11 জনকে বই দিয়েছি, তুমি ভালো করে পেজটা চেক করে দেখো। ওকে ফাইন, তোমরা দ্রুত করে এটা নোট করে ফেলো, আমি মাঝখানে একটু খেয়ে নিই। দেখো, এখান থেকে প্রশ্ন হয়, এই যে ঢাকা বোর্ডে এসেছে, আমি তোমাদেরকে দেখাবো। কাবার শেষ? শেষ। ওকে ফাইন, সবকিছু উল্টো হবে, মাশাআল্লাহ। খুশি হইছো? তোমরা কি হ্যাপি? এই এই এখান থেকে এবার বুঝতো যে তুমি পারবা? তোমার কাছে কি মনে হচ্ছে ওকে আই ক্যান ডু? ম্যান, 3 ঘন্টা সময় যাচ্ছে না আজকে, দাও, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখো, আর একটু কষ্ট করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, কঠিন কিছু না। দেখো এখানে তাহলে কি,
কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ। আচ্ছা, তার আগে আমি ক্লিয়ার করি, উপর থেকে আসলে অনেকগুলো গ্যাপ হয়ে গেছে। লাভ করি নীতিগত ভুল এবং করণিক ভুল, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এই টপিকটা সুপার ইম্পর্টেন্ট, সুপার। আসো, আমি প্রথমত বলবো এই নীতিগত ভুল আর করণিক ভুল এগুলোর নাম কি? এগুলো হলো রেওয়া মিলের সীমাবদ্ধতা। তাহলে ভাইয়া রেওয়া মিলের সীমাবদ্ধতা, তাহলে রেওয়া মিলের সীমাবদ্ধতা কয় প্রকার? রেওয়া মিলের সীমাবদ্ধতা হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান, নীতিগত ভুল, নীতিগত ভুল। আরেকটা হচ্ছে নাম্বার টু, করণিক ভুল, করণিক ভুল। এখন প্রশ্ন হচ্ছে নীতিগত ভুলকে করণিক ভুল, এত বিস্তারিত যাবো না, আমার মূল পয়েন্ট, মন দিয়ে শোনো, বাংলা ভাষায় একদম মন দিয়ে শুনবে। হ্যাঁ, দেখো, বলা হলো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করে, একদম একটা উদাহরণ শিখে যাবা, ক্রয় করে ক্রয় হিসাবে লেখা হয়েছে, ক্রয় হিসাবে লেখা হয়েছে, আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে লেখা হয়েছে। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে আসবাবপত্র ক্রয় করছো, এটা লেখার কথা কি ছিল? লেখার কথা ছিল হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, কিন্তু তুমি এটা না লিখে লিখছো ক্রয় হিসাবে, ক্রয় হিসাবে ডেবিট লিখছো, রাইট? আর নগদান হিসাব তো ক্রেডিট, এখানে নগদান তুমি ক্রেডিট লিখছো, সমস্যা নেই। তাহলে আমাকে বলো তো, আসবাবপত্র না লিখে তুমি যে ক্রয় লিখছো, এই আসবাবপত্র ডেবিট, ক্রয়ও ডেবিট। রেওয়া মিল কি এই নাম দেখে নাকি ডেবিট দেখে? ইয়েস, ডেবিট, ঠিক আছে কিনা? তার মানে আসবাবপত্রকে না লিখে তুমি ক্রয় লিখছো, ডেবিটও ঠিক আছে, ডেবিট ঠিক আছে। তাই এইটা এমন একটা ভুল, সেই ভুলের কারণে আবার রেওয়া মিল মিলে যায়। তার মানে দেখো তো ভুলটা কি, এটা একটা মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, ওকে? আর এটা হচ্ছে ছোট ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। বাইরে দুটাই তো ব্যয়, তার মানে মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় তুই মুনাফা জাতীয় ব্যয় বসাইছস, আবার ভুল করছস। এই ভুলের কারণে রেওয়া মিল মিলে গেছে, নীতিগত ভুল। নীতিগত ভুল মানে মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় মুনাফা জাতীয় ব্যয়, অথবা মুনাফা জাতীয় ব্যয়ের জায়গায় মূলধন জাতীয় ব্যয়, তাকে বল নীতিগত ভুল। এই কোশ্চেন এরকমই থাকে সারা জীবন। আসবাবপত্র ক্রয়ের জায়গায় ক্রয় লেখা হয়েছে, বা পণ্য ক্রয়ের জায়গায় আসবাবপত্র লেখা হয়েছে, সহজে যন্ত্রপাতি ক্রয় করে ক্রয় হিসেবে লেখা হয়েছে, অথবা ক্রয় করে, ক্রয় পণ্য ক্রয় করে যন্ত্রপাতি ক্রয় হিসেবে লেখা হয়েছে। তুমি কি বুঝতে পারছো? তুমি কি কথা ক্লিয়ার? এই কোশ্চেন এইভাবে আসে। তার মানে কোন মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় লেখা, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় লেখা। ওকে, তাই এইটা হচ্ছে নীতিগত ভুল। সবাইকে নীতিগত ভুল ক্লিয়ার? আবার এভাবেও আসে, এই যে বললাম পণ্য ক্রয় করে আসবাবপত্র হিসেবে লেখা হয়েছে, আসবাবপত্র হিসেবে লেখা, এই যে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে নীতিগত ভুল। ক্লিয়ার? পণ্য ক্রয় কর, দুটোই তো ডেবিট, ঠিক আছে। ওকে, ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার, বুঝতে পারছো কিছু? ওকে, এবার আসো ইম্পর্টেন্ট ইস্যু। যদি বলা হয় একজন আসবাবপত্র ব্যবসায়ী, একজন এর আগে যদি লাগাই দেয় একজন আসবাবপত্র ব্যবসায়ী, সে আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসেবে লিখছে, সেটা কোনো ভুল না। যদি আসবাবপত্র ব্যবসায়ী লাগাই দেয় তার মানে নো ভুল, নো ভুল। কেন? আসবাবপত্র ব্যবসায়ী সে তো আসবাবপত্রকে ক্রয় হিসেবেই লাগবে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, আসবাবপত্র ব্যবসায়ীর কথা বললে সেখানে কোনো ভুল নাই, কারণ একজন আসবাবপত্র ব্যবসায়ী সে আসবাবপত্র কিনে ক্রয় হিসেবে লিখবে, শেষ। তাহলে উদাহরণ হচ্ছে, আবার বলছি, আসবাবপত্র বা যন্ত্রপাতি কোন সম্পত্তি কিনে তাকে ক্রয় হিসেবে লেখা, অথবা ক্রয় করে পণ্য ক্রয় করে সম্পত্তি হিসাবে লেখা, এইটা হচ্ছে নীতিগত ভুল। আর যদি কোনো আসবাবপত্র ব্যবসায়ী হয় তাহলে সে আসবাবপত্র কিনে ক্রয় হিসেবে লিখবে, এটা কোনো ভুল না, শেষ। ওকে, ফাইন। সাউন্ড কমে গেছে, এটা তো হতেই পারে না, সাউন্ড কেন কমবে? সাউন্ড, ভাইয়া সবাই কি ক্লিয়ার হয়েছে? শেষ, রবিক শেষ, 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 আলহামদুলিল্লাহ শেষ, ঠিক আছে। ওকে, আসেন। ওকে ওকে, এবার আসেন, মনে রাখবেন এই যে, তাহলে আমি কি শিখলাম? শর্টে শর্টে শিখছি মূলধন, মূলধন জাতীয় ব্যয়ের স্থানে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এবার বলো তো আমাকে, এইটা লেখার কারণে কি সমস্যা হয়? তাহলে মূলধন জাতীয় ব্যয়ের স্থানে, তাই এটা না লিখে আপনি এটা লিখতেছেন, তাহলে মূলধন জাতীয় ব্যয় মানে একটা সম্পদ, তাই এটার কারণে সম্পত্তি হ্রাস পাচ্ছে বা সম্পত্তি কমে যাচ্ছে, রাইট? কেন? আপনি তো মূলধন জাতীয় ব্যয় দেখাচ্ছেন না। এই মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় মুনাফা জাতীয় ব্যয় লিখলে সম্পত্তি কমে যাচ্ছে, অন্যদিকে মুনাফা জাতীয় ব্যয় এটা কি? ব্যয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এইটা এমসিকিউতে আসে, আর আল্লাহ রে এই কোশ্চেনই আসে। ভাই তুমি এতদিন জানো এখান থেকে এমসিকিউ কি হয় এটা জানতো না। তার মানে
মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় মুনাফা জাতীয় ব্যয়, তাহলে কি হলো, মূলধন জাতীয় ব্যয় না লিখলে এই যে সম্পত্তি হ্রাস বা কমে যাবে, মুনাফা জাতীয় ব্যয় লিখে ব্যয় বাড়বে। অন্যদিকে মুনাফা জাতীয় ব্যয়ের জায়গায় মুনাফা জাতীয় ব্যয় না লিখে যদি আমরা মূলধন জাতীয় ব্যয় লিখি তাহলে কি হবে জানো, তাহলে যেটা হবে, এটা না লিখলে তার মানে ব্যয় কম, মানে ব্যয় হ্রাস, এটা লিখলে সম্পত্তি বৃদ্ধি। দেখছো এই যে কোশ্চেনটা, এটাই পরীক্ষা হলে থাকে। ক্লিয়ার কনসেপ্ট? এইটাই পরীক্ষা হলে থাকে। ক্লিয়ার? ভাইয়া একজন বলছেন 23 এবং 24-এর কতগুলো এমসিকিউ অনেক কঠিন। ভাইয়া আমি 23-24-এ যত এমসিকিউ আসে সব এমসিকিউ কভার করে দিব আজকের এই ক্লাসে, আমার ক্লাস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে ওকে ওকে, শেষ শেষ শেষ, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার? আলহামদুলিল্লাহ কনসেপ্ট ক্লিয়ার। এবার আসো, তাহলে এখান থেকে কনসেপ্টটা কি ক্লিয়ার, খুব গুরুত্বপূর্ণ, সহকারে খেয়াল করো। তার মানে আমরা করণিক ভুল থেকে কি কোশ্চেন হয়, করণিক ভুল থেকে যে প্রশ্নটা হয় মন দিয়ে বুঝবা। করণিক ভুল থেকে একটা হয় বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল মানে কি, যেই লেনদেন একেবারে বাদ পড়ছে। ওকে, তাহলে বাদ পড়ার ভুল মানে কি, একটি লেনদেন একেবারে, ধরো পণ্য ক্রয়, এটার কি একেবারে বাদ পড়েছে মানে কি, জাবেদায় বাদ পড়েছে, তাহলে এই লেনদেন অন্তর্ভুক্ত হয়নি। তার মানে কি, ক্রয়েও অন্তর্ভুক্ত হয়নি, নগদেও অন্তর্ভুক্ত হয়নি। তার মানে ক্রয় অন্তর্ভুক্ত, নগদও হয়নি, তাহলে এই লেনদেন কোনো পাশে অন্তর্ভুক্ত হয়নি, তাহলে আমার কোনো প্রভাব পড়বে না। ক্লিয়ার? তার মানে বুঝতে পারছো, এই লেনদেন কোথাও প্রভাব পড়েনি। কোথাও প্রভাব পড়ে মানে কি, ক্রয় পড়েনি, আমার নগদে পড়েনি। একটি লেনদেন কোনো জায়গায়, করণিক ভুল মানে হচ্ছে এই লেনদেনটি কোথাও প্রভাব পড়বে। বুঝতে পারছো? এবার আসো, তার মানে লেখার ভুল মানে হচ্ছে তোমার টাকা লেখার ভুল। ধরো তুমি একটা জায়গায় লেখার কথা 500, তুমি ডেবিট পাশে লেখার কথা 500, তুমি কি করছো, তুমি ভুল, ভালো করে বুঝো, তোমার লেখার কথা কত 500, কিন্তু ডেবিটেও তুমি লিখছো 5000, ক্রেডিটও লিখছো 5000, তার মানে এই যে দুই পাশে ঠিক আছে, তার মানে টাকার অঙ্ক বেশি লেখা অথবা কম লেখা, একে বলা হয় লেখার ভুল। ওকে ভাইয়া, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝতে হবে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে টাকা লেখার ভুল হচ্ছে তোমার ডেবিট পাশেও তুমি হয় বেশি লিখছো, অথবা তুমি ডেবিট পাশে 500 জায়গা লিখছো 300, ক্রেডিট পাশে লিখছো 300, এই যে উভয় পাশে কম বা বেশি, এটাকে বলা হয় টাকা লেখার ভুল। তো টাকা লেখার ভুল কি ক্লিয়ার আছো? টাকা লেখার ভুল কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, টাকা লেখার ভুল নিয়ে কোনো সমস্যা নেই। যে টাকা লেখার ভুল মানে ডেবিট পাশো কোশ্চেন কিভাবে আসবে, আর কত ভালো করে বুঝাবো, কোশ্চেন এইভাবেই আসবে, বলবে নিচেই কোনটি কি লেখার ভুল। ওকে, নিচে এটি বা একটা কোশ্চেন দিয়ে বলবে এটি কোন ধরনের ভুল, বলবে পণ্য করা হিসাব থেকে বাদ করেছে, এটি কোন ধরনের ভুল, বলবে তোমাকে যে হচ্ছে 500 টাকার জায়গায় 300 টাকা লেখা হয়েছে, এটি কোন ধরনের ভুল। বুঝতে পারছো? এরকম থাকবে। আই হোপ তুমি বুঝে গেছো। ওকে ফাইন, করণিক ভুলের মধ্যে একটা হচ্ছে বাদ পড়ার ভুল, একটা হচ্ছে লেখার ভুল, ডান, এই দুইটা ডান। করণিক ভুলের আরো অংশ আছে, শেষ। এবার আসো, করণিক ভুলের আরো একটা বলি, খুব মন দিয়ে খেয়াল করবা, এটা হচ্ছে তোমার বলা হয় বেদাখিলার ভুল। বেদাখিলার হচ্ছে এরকম, জাস্ট মনে রাখবা, মনে করো রহিম নিকট পণ্য বিক্রয়, রহিমের জায়গায় তুমি করিম লিখে ফেলাইছো, এক কথায় নাম লিখার ভুল। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো। তার মানে রহিমের হিসাবে, আবার ভালো করে বুঝো, রহিমের নাম না লিখে তুমি লিখছো করিমের নাম, এটাকে বলে বেদাখিলার ভুল। তাহলে একজনের নাম না লিখে আরেকজনের নাম লিখাকে বলে করণিক ভুল। এটা পরীক্ষা আসে। করণিক ভুলটা বোঝেননি? আরে গাধা, করণিক ভুলের আন্ডারে 4টা আছে, করণিক ভুল নামে কিছু নাই, মার দেবো একদম। করণিক ভুলের আন্ডারে 4টা জিনিস আছে, ওই 4টা জিনিস পড়তে হয়। করণিক ভুল নামে কিছু নাই, করণিক ভুলের আন্ডারে 4টা ফাংশন, একটা লেখার ভুল, বাদ পড়ার ভুল, একটা হচ্ছে কি বেদাখিলার ভুল, আরেকটা হচ্ছে পরিপূরক ভুল। কোশ্চেন কিভাবে আসে ভালো করে শুনো। পরিপূরক ভুল হচ্ছে এরকম কোশ্চেন হবে, জাস্ট একদম ভালো করে শুনো, বলবে তোমাকে যে ভাড়া ডেবিট পাশে 200 কম, ভাড়া ডেবিট পাশে 200 কম এবং বেতন ডেবিট পাশে 200 বেশি। তো এই দেখো, এটাও একটা ভুল, এটাও ভুল। ভাড়া ডেবিট পাশে 200 কম, অন্যদিকে বেতন ডেবিট 200 বেশি, এই যে এই ভুলটা দ্বারা রিকভার হচ্ছে, এর নাম হচ্ছে কি পরিপূরক ভুল। তার মানে যখন একটি ভুল আরেকটি ভুল দ্বারা পূরক হয়, ভাইয়া তোমার দরকার এমসিকিউ অ্যান্সার। তার মানে এই দেখো, ভাড়া ডেবিট পাশে কম, অন্যদিকে বেতন ডেবিট পাশে বেশি। ওকে, ভালো করে শুনো, তাহলে ভাড়া ডেবিট পাশে কম, ওকে, প্রশ্ন এরকমই থাকবে যে ভাড়া ডেবিট পাশে কম
কিন্তু বেতন ডেবিট পাশে কি বেশি। এই যে দেখো, এই যে একটি ভুল আরেকটি ভুল দ্বারা কি হচ্ছে, পূরণ হচ্ছে, এর নাম হচ্ছে পরিপূরক ভুল। এর নাম কি ভাইয়া, পরিপূরক ভুল। ঠিক আছে, ওকে ফাইন। তো এইভাবে কোশ্চেন কিন্তু আমাদের থাকে। এই যে পরিপূরক ভুল আমরা ক্লিয়ার করলাম। এবার আসো ভাইয়া, খুব মন দিয়ে খেয়াল করো, এই যে বিনিয়োগের সুদ ও তারিখ কোশ্চেন আসে, নগদ বার্তা, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। ঠিক আছে, দেখো বেতন থেকে প্রশ্ন হবে। এবার খেলা শুরু, ম্যাথ। পরীক্ষার ওকে উপরে অ্যান্সার করো ম্যাথ। আচ্ছা তুমি কি বুঝতে পারতেছো না, তুমি এইটুক কাভার করলে বাকি টুক তো তোমাদের সহজ, বাকি টুকু সবই সহজ। এর মধ্যে অনেক কিছু কমন আছে, আমি দেখাই দিব। তুমি বুঝতে পারছো, অনেক টাকা কিন্তু তুমি কিন্তু এই বিনিয়োগের সুদ খুব ইম্পর্টেন্ট। তুমি কাইন্ডলি একটু কষ্ট করে তুমি এই জায়গা কি করবা, একটু নোট করে ফেলো। ম্যাথ শুরু, দেখো ভাইয়া, বিনিয়োগের সুদ ও তারিখ চট্টগ্রাম বোর্ডে কোশ্চেন আসছে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে ফাইন। আসো দেখো এই জায়গা কি আছে, বিনিয়োগের সুদ ও তারিখ খুব গুরুত্বপূর্ণ, সকলে খেয়াল রাখো। বিনিয়োগের সুদ কিভাবে প্রশ্ন আসে পরীক্ষায়, এখানে প্রশ্ন হবে এইভাবে, ধরো তুমি একটা বিনিয়োগ করছো, ধরো 20,000 টাকা ইনভেস্টমেন্ট, খুব মন দিয়ে খেয়াল করো। এই 20,000 টাকা ইনভেস্টমেন্ট বলবে সুদ হচ্ছে তোমার 10%, খুব গুরুত্বপূর্ণ, সকল খেয়াল করো। এবং এই বিনিয়োগটা হয়েছে ধরে নাও কত তারিখে, হচ্ছে 01/07। এই দেখো, এখানে তোমাকে যেভাবে বের করতে হবে খুব গুরুত্বপূর্ণ, এই পার্সেন্টেজটা আগে করতে হবে। তার মানে এই 10% করলে 2,000, 10% করলে 2,000, 1/7 তার মানে অর্ধেক, তাহলে সুদ হচ্ছে 1,000। এই তো বিনিয়োগের সুদ প্রাথমিক স্টেজ ক্লিয়ার। তাহলে বিনিয়োগের শীতের প্রথম স্টেজটা খুব সহজ, রাইট? কিন্তু এখানে টুইস্ট আছে। টুইস্টটা কি তাহলে? টুইস্টটা আছে এখানে, অনেক সময় বলে দেয় মানে 10% সুদে, 10% সুদে, সুদে 1500 হলে বিনিয়োগ কবে, তাহলে বিনিয়োগটা কবে হয়েছিল, বা বিনিয়োগের বিনিয়োগের পরিমাণ কত, এই যে বিনিয়োগের পরিমাণ চেয়ে বসে। তাহলে বিনিয়োগের পরিমাণ যখন চেয়ে তখন কি অ্যান্সার করবা? তাহলে ভাইয়া এই 10% সুদে এত টাকার সুদ, তাহলে বিনিয়োগটা নাই। তাহলে বিনিয়োগটা নাই মানে কি, কত টাকার উপরে 10% করলে অ্যান্সার হচ্ছে আমার 1500। তার মানে বুঝাই যাচ্ছে 10% মানে একটা শূন্য বাদ। তুমি ক্যালকুলেটারে 1500 ভাগ 0.10 দাও, অ্যান্সার পেয়ে যাবা, একবারে পেয়ে যাবা। টেকনিকটা আছে এটা। দ্বিতীয়ত টেকনিক, তুমি কত টাকার উপর 10% করলে 1500, তোমার নিচে অ্যান্সার থাকবে ক, খ, গ, ঘ, তো সেখান থেকে যে কোনো একটা টাকার উপর পার্সেন্টেজ করলে হয়ে যাবে। এইভাবে বিনিয়োগের সুদে ম্যাথ, আমরা কিন্তু ম্যাথ প্র্যাকটিসে যাবো। আমরা কিন্তু প্রথমে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করছি, তারপরে কিন্তু ম্যাথ। তাহলে বিনিয়োগের সুদ দুইটা ভার্সন আসতে পারে, এইভাবে বিনিয়োগ বলতে পারে, বিনিয়োগের তারিখ বের করতে বলতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। দেন হচ্ছে তোমাকে কি বলতে পারে, দেন হচ্ছে তোমাকে বিনিয়োগের সুদ বের করতে পারে। আসো বার্তা সংক্রান্ত ম্যাথ, আমরা কিন্তু এই বেসিক আলোচনার পরে আবার কিন্তু কোশ্চেন প্র্যাকটিসে যাবো, বুঝতে পারছো? এই জন্যই তোমাদের বলছি বেসিক ক্লাসটা তোমরা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আসো বার্তা সংক্রান্ত, এখানে দুইটা প্রকার কোশ্চেন আসে। এখানে বার্তার সঙ্গে থিওরি আসে, ভালো করে শুনো। বার্তা কয় প্রকার? দুই প্রকার, একটা কারবারি বার্তা, একটা হচ্ছে কারবারি বার্তা, আর একটা হচ্ছে নগদ বার্তা। এই নগদ বার্তা কয় প্রকার? দুই প্রকার। এই বার্তা কোনো হিসাব নাই, হিসাবে আসে না, এটা বাদ। নগদ বার্তা একটা হচ্ছে প্রদত্ত বার্তা, পরীক্ষায় প্রশ্ন হবে একটা প্রাপ্ত বার্তা। এই প্রদত্ত বার্তার ফলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়, এখানে প্রশ্ন হবে। তো প্রদত্ত বার্তা একটা ব্যয়, ওই মাইনাস, এটা কিন্তু একটা ব্যয়, ওই মাইনাস। এটা একটা কি আয়, আয়ের ফলে কি হবে, ওই প্লাস হবে। তাহলে আমি কি বলতে পারি, নগদ বার্তার মধ্যে যে প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তার ফলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়, পরীক্ষায় প্রশ্ন হবে। প্রদত্ত বার্তার ফলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়, পরীক্ষায় প্রশ্ন হবে। সবাই কি ক্লিয়ার? পরীক্ষায় কোশ্চেন কিভাবে হবে ভাইয়া? একজন বলছেন 150 ভাগ 10, ভাইয়া 1500 ভাগ 0.10, আমি বলেছি 0.10। যদি বলতো 20% সুদে, যদি বলতো 20% সুদে 3,000, তখন কেন 3,000 ভাগ 0.10, এই 0.10 বলছি, দেখেন মূল টাকা বেরোবে। ওকে, বা তুমি অপশন দেখে দেখে করতে পারবা। ক্লিয়ার? ওকে ফাইন, অপশন দেখে করলেও হবে, বুঝতে পারছো? এবার আসো, তাই এই জায়গায় খুব মন দিয়ে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ। তাই এখান থেকে বার্তার কোশ্চেন হবে। এবার আসো ম্যাথ কিভাবে থাকে, বার্তার কোশ্চেন থিওরি সেটা। তাহলে ম্যাথ কিভাবে থাকবে, বার্তার কোশ্চেনে যেভাবে ম্যাথ থাকবে খুব গুরুত্বপূর্ণ সংখ্যা, এই নগদ বার্তা ম্যাথ থাকবে এভাবে। তোমাকে বলা হবে 2/10 নিট 30, নিট 30 ক্রয়, নিট 30 ক্রয় হচ্ছে 50,000 টাকা। ওকে ফাইন, 10% কারবারি বার্তা, কারবারি বার্তা 10% কারবারি বার্তা, এবং 7 দিনের মধ্যে পরিশোধ, 7 দিনের মধ্যে পরিশোধ, মধ্যে পরিশোধ। এই দেখো এখানে ঝামেলা আছে। নাম্বার 1, তোমাকে একটা, এইটার নাম কি তোমরা সবাই জানো, এটার নাম হচ্ছে নগদ বার্তা, নগদ বার্তা। এটার নাম কি, নগদ বার্তার মেয়াদ, নগদ বার্তার মেয়াদ। এটার নাম কি, মোট ধারের সময়। পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু, এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন এরকম যে এইটা দিয়ে বলে এই N30 এর নাম কি,
তোমাকে বলা হলো M30 এর নাম কি। ওকে ওকে, জোসিন বলছে এমসিকিউ আকারে পড়ান, মজা তুমি কখনোই পাবা না, এটা খুব স্বাভাবিক। এমসিকিউ মুখস্থ করে দিলে ঠিকই মজা পাবা। তোমাকে যখন আমি এমসিকিউ মুখস্থ করে দেবো তুমি এমনি মজা পাবা। এই যে এখান থেকে ভালো করে শুনো, তাহলে এখান থেকে তোমাকে প্রশ্ন হবে এরকম। আমি কিন্তু তোমাকে এমসিকিউ পড়াবো, তোমাকে বেসিক ধারণা না দিয়ে তুমি এমসিকিউ তে গেলে তুমি গুল্লাই যাবা, সত্য কথা এটা। তাহলে এখান থেকে দুইটা টাইপের প্রশ্ন হয়। এক, তো এখান থেকে মেয়াদ বের প্রশ্ন কি করতে হবে, ফার্স্ট অফ অল তোমাকে এই যে 50,000 টাকা, এখান থেকে তোমার প্রথমে কারবারি বারটা বাদ দিতে হবে, 10% কারোটা বাদ দিতে হবে। 10% করলে 5,000, বাদ দিলে থাকবে 45। এরপরে তোমাকে দেখতে হবে এই মেয়াদটা 7 দিনের মধ্যে পরিশোধ, তোর মেয়াদ ছিল 10 দিন, হ্যাঁ মধ্যে পরিশোধ 2% বারটা পাবে, এখান থেকে 2% বারটা বাদ দিতে হবে, শেষ। তার মানে এই মেয়াদটা আর এই মেয়াদটা খেয়াল রাখতে হবে, শেষ। তাই এখানে দুই রকম টাইপের প্রশ্ন হয়। একটা প্রথম টাইপের প্রশ্ন কি, প্রথম টাইপের প্রশ্ন হচ্ছে তোমার এখান থেকে প্রশ্ন থাকবে এই থিওরিটিক্যাল। দ্বিতীয়ত প্রশ্ন থাকবে এই মেয়াদটা ফলো করতে হয়, 7 দিনের মধ্যে পরিশোধ হয়, এখানে এই মেয়াদটা 10, 7 দিনের মধ্যে পরিশোধ, এই নগদ বার্তাটা পাবে। তার মানে নগদ বার্তা 2% করলে এখানে নগদ বার্তা বেরোবে, আর বাদ দিলে নিট টাকা বেরোবে, সবাই জানো। তোমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে ভাইয়া তোমাকে এখানে 30 দিনের মধ্যে পরিশোধ করতে। জি ভাইয়া, ওকে ভাই, বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে এবং এখান থেকে প্রশ্ন হবে, ডান। বুঝতে পারছো? মেয়াদ যদি বলতো এখানে 11 দিন পর পরিশোধ, তাহলে 11 দিন পরে পরিশোধ হইলে নগদ বার্তা পাইতো না। তো এখান থেকে প্রশ্ন হবে বেসিক এরকম, একটা প্রশ্নতে বলবে এখানে কি নগদ বার্তা পাবে, উত্তর হচ্ছে হ্যাঁ পাবে, 7 দিনের মধ্যে পরিশোধ। 10 দিনের বেশি পরিশোধ হলে নগদ বার্তা পাবে না। ওকে, ক্লিয়ার ভাইয়া? এমসিকিউ টপিকটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তাহলে 2% বারটা কত, 4500 উপরে 10% করে 4500। ওকে ফাইন, 1% 450, 2% 900। তার পরীক্ষায় প্রশ্ন নগদ বারটা কত টাকা, 900 টাকা। যদি বলে বারটা বাদে কত টাকা, তাহলে নাম্বার 1 প্রশ্ন কিভাবে প্রশ্ন হয়, এক নাম্বার নগদ বারটা কত, গোষ্ঠী সহ ক্লিয়ার, নগদ বারটা কত। 2 নাম্বার বারটা বাদে কত, 2 নাম্বার বারটা বাদে কত। 3 নাম্বার 2/10 39। এই যে 3 টাইপের প্রশ্ন এখান থেকে, ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তাহলে 1 নাম্বার ওকে নগদ বার্তা এত টাকা, এটা পরীক্ষায় প্রশ্ন হতে পারে। 2 নাম্বার বার্তা বাদে কত, 45 থেকে 9,000 বাদ দিলে, 900 বাদ দিলে কত হয়, 40,100। এই যে বার্তা বাদে 40,100, আর এইটা থেকে প্রশ্ন হয়, ক্লিয়ার? দেন ক্লিয়ার 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 ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে আসো, এবার আসো, এই যে লাফালাফি করার কারণে একটা প্রবলেম হয়, স্ক্রিনশট দাও 1 2 3। আমি বলি এবার এখান থেকে তোমাকে প্রশ্ন হয় 2/10 নিট 3 ওকে ফাইন, ক্রয় 20,000। ওকে, এটা হচ্ছে জানুয়ারি 10, ওকে। ফেব্রুয়ারি 7 তারিখে, 7 তারিখে পরিশোধ। তুমি আর বলো এখানে কি নগদ বারটা কি পাবে কি পাবে না, একবার জাস্ট এই অ্যান্সারটা দাও, নগদ বারটা কি পাবে কি পাবে না, জাস্ট এই অ্যান্সারটা দাও কাইন্ডলি একটু। ওকে ফাইন, ক্লিয়ার। 2/10 N30, এটা বুঝাই দিব বোন। 2/10 N30 মানে কি, এখান থেকে প্রশ্ন হয়, বারবার যে বলতেছি কিন্তু বলা আছে এই যে 10, এটা 2 হচ্ছে নগদ বার্তা, 2 এর নাম হচ্ছে নগদ বার্তার হার, নগদ বার্তার হার, নট টাকা। আর এটা হচ্ছে নগদ বার্তার টাকা, আর এটা হচ্ছে কি মোট ধারের সময়, ওকে। মানে তোমাকে টোটাল এই তারিখের মধ্যে পরিশোধ করতেই হবে। যদি তুমি 10 দিন আগে পরিশোধ করো, তোমার 30 দিনের মধ্যে বিয়ে করা লাগবে। তুমি যদি 10 দিন আগে 10 দিনের মধ্যে বিয়ে করো, তুমি 2টা বিয়ে করতে পারবা। তার মানে 10 দিনের মধ্যে তুমি যদি পরিশোধ করো 2% বার্তা পাবা, অথবা তোমাকে 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে, ঠিক আছে। আসো তাহলে ভাই, এটা কি পারবে, পাবে। দেখো ভাই, এটা জানুয়ারি কিন্তু, এই যে ভালো করে দেখো, জানুয়ারি 10, এই তো ভাইয়া। মুরব্বি, হাই রে মুরব্বি, এভাবে করলে হবে? ওকে মুরব্বি, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো করে দেখো, এই তো এই যে 19 থেকে 20 হয়েছে, তোমরা ব্যাচ চাইছে। এখন তুমি আমার কও, তোমার যদি আমি টপিকস ওয়াইজ না পড়াই, তুমি কি এইগুলা পারবা? আসলে কি জানো, স্টুডেন্টরা কষ্ট করতে চায়, আমার খুব দুঃখ কষ্ট লাগে। আমি খুবই আপসেট, আমার HSC 25 ব্যাচের স্টুডেন্ট, তুমি অ্যাডমিশনে আসো, তুমি আমার ক্লাসের মানে ইয়াই পাবা না, কুল কিনারা পাবা না। ক্লাস করলে পনেরো এইটা তুই ওইটা করি, এটা তুই ওইটা করি, হ্যাঁ। মানে তুমি আমার অ্যাডমিশনের ক্লাস যদি করো, তুমি পাগল হয়ে যাও পুরো একদম, ভাইয়া কি করতেছে,
কোনো বই আছে আমার কাছে এখন? আমি বই ছাড়া পড়াচ্ছি তোমার, তুমি বুঝো একটা ব্যাপার, এটা একটু ফিল করছো কখনো? আমি জানি কোন বোর্ডে কোন কোশ্চেন আছে। তো আর তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট 12টা এমসিকিউর মধ্যে 11টা কমন পাই একদম ক্লাসে হুবু, মানে লাস্ট ক্লাস থেকে। এই জন্য তোমাকে বলবো ভাইয়া, বিশ্বাস করো, মুখস্থ করে কোনো লাভ নেই। টু বি অনেস্ট, তুমি যেটা করতো সেটা যদি নোট করতে পারো না, তুমি বিশ্বাস করো তুমি যে কোন জায়গায় চলে যাবা, তুমি নিজের সারা করে দেবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন আসুন, এখন বলছেন জানুয়ারি 10 তারিখ, এখানে ফেব্রুয়ারি 7 তারিখ, ওরে বাবা, তার মানে এই মাসে 20 দিন, 27 দিন, তাহলে বারটা কি পাবে? উত্তর হচ্ছে পাবে না, রাইট? এটাই তো। ওকে, জানুয়ারি 10 তারিখ খেয়াল করেননি, ব্যাক কোশ্চেন বুঝেননি, জানুয়ারি 10 তারিখে 2/10 ইওএম এই কটা কন্ডিশনে 30 মানে 30 দিন ধারে সময় ক্রয় করা হয়েছে 20,000 টাকা। ফেব্রুয়ারি 7 তারিখে পরিশোধ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে বারটা তোমরা বলছো পাবে না কেন, জানুয়ারি 10 তারিখে ক্রয়, তোর উত্তর হচ্ছে নো ভাইয়া, বারটা পাবে। এই তো, তোমার ফ্রেন্ডদেরকে কোশ্চেন দিও, দেখেন কি অবস্থা, এটা কোনো একটা বোর্ডের কোশ্চেন। আসো, বারটা কেন পাবে? ইওএম মানে কি? ইওএম মানে এন্ড অফ মান্থ, এন্ড অফ মান্থ। ওকে ফাইন, এন্ড অফ মান্থ মানে বোঝাচ্ছে যেই মাস থাকবে, যেই মাস থাকবে ওই পরবর্তী মাসের এখানে কয়দিন? 10 দিন, পরবর্তী মাসের প্রথম 10 দিন। মানে বুঝতে পারছো? ইওএম মানে যেই মাসে কিনবা সেই মাসের থেকে তোমার এই যে 7 দিন না, 7 তারিখে পরিশোধ না, ওইটা গুনলে হবে না। যেই ইওএম মানেই হচ্ছে যেই মাসে তুমি পারচেস করবা ওই মাস বাদ ওর পরবর্তী মাসে এই যে 10 দিন না মেয়াদ, 10 দিন, তাহলে তুমি 7 তারিখে পরিশোধ করছো, ওকে অবশ্যই 10 দিন মানে কয় তারিখ? 10 দিন মানে ফেব্রুয়ারি 10, তুমি তো 7 তারিখে পরিশোধ করছো, বারটা পাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, তার মানে তুমি মন দিয়ে খেয়াল করো, তা যারা বলছো অনেকে আন্দাজে বলছো হয়তো, মন দেখে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত মেয়াদ। কেন? ইওএম মানেই হচ্ছে পরবর্তী মাসের প্রথম 10 দিন, এখানে যদি থাকতো 9, পরবর্তী মাসের প্রথম 9 দিন, কিন্তু 7 তারিখে পরিশোধ করছো মানে তো বারটা পাবে। ক্লিয়ার কথা? থ্যাংক ইউ সো মাচ। ইওএম ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বুঝতে পারছো ইওএম এর কথাটা কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ এখানে, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ফেলো। আসো, তাহলে আমার বার্তার গোষ্ঠী ক্লিয়ার, বার্তা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা আর থাকবে না। বুঝতে পারছো? বার্তা থেকে এখানে একটা প্রশ্ন এরকম এরকম 10টি পণ্য, এই প্রশ্নগুলো হয় 10টি পণ্য দর দর হচ্ছে 50 টাকা, 10টি পণ্য দর 50 টাকা, ঠিক আছে? ওকে ভাই, 10টি পণ্য দর হচ্ছে 50 টাকা। ওকে, এবার আসো, মনে করে 1 তারিখে 10টি পণ্য দর 50 টাকা, 5 তারিখে 5 তারিখে 5 তারিখে 5 তারিখে হচ্ছে আমার দুটি পণ্য ফেরত। ওকে ফাইন, এই কোশ্চেনটা যারা পারবা এই টপিক থেকে এনি কোশ্চেন পারবা। ওকে, কারবারি বার্তার পরিমাণ 5%, সরি 5%, হ্যাঁ 5% হলে নগদ বার্তা 10%। আসো, এখানে কোনো তারিখ কিছুই নাই, জাস্ট 10টি পণ্য 50 টাকা দর। ওকে ফাইন, 5 তারিখে দুটি পণ্য ফেরত, কারবারি বার্তা 5%, নগদ বার্তা 5%। অ্যান্সার হচ্ছে নগদ বার্তা কত? নগদ বার্তার আর কোন রকম কোশ্চেন আসতে পারে না, আমি তোমার যা দিছি এর বাইরে ইনশাল্লাহ। নগদ বার্তা শেষ। ওকে ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ইএমএম অনুযায়ী জানুয়ারি মাসে পরিশোধ করতো, তাহলে কি জানুয়ারি মাসে পরিশোধ করবে না? ইএমএম অনুযায়ী একজন বলছো আন্তরাজ্যের 2023 সাল থেকে আপনার ক্লাস করি, সঠিক গাইডলাইন এর জন্য আপনার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসলে কি জানো, একটা স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজ হচ্ছে এক সঠিক গাইডলাইন ফলো করা। ওই যে আমি একটা কথা বলি, মাছ ধরে দেওয়ার থেকে তোমাকে মাছ ধরা শেখানোটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে যতই ভালো করে পড়াই না কেন, যত বিখ্যাত শিক্ষক হই না কেন, তোমাকে যদি না শিখো তুমি পরীক্ষা তুমি এক্সামটা দিবা। তো তোমাদের একটু কষ্ট করে যদি ভালো আউটপুট নেওয়া যায় তাহলে কেন করবো না? তুমি এমন কিছু শিখে যাও যাতে আমাকে মনে রাখো এবং তোমার নিজের জন্য ভালো হয়। দেখো এখানে প্রথম স্টেপ 10টি পণ্য। আর বলো তো এখানে প্রথম কথা, এই যে 5 তারিখে যে ফেরত, তাহলে ফেরতটা বাদ দেবো, নাকি আগে কারবারি বার্তা ধরবো? 10 গুণ 50 500, এই 500 টাকার উপরে কি আমি কারবারি বার্তা নাকি ফেরত বাদ? মনে রাখবা, সবাই ভুল করে এখানে, এইটা ফেরতটা আগে বাদ দিতে হবে। ফেরতটা যদি পরেও লেখা থাকে তাও বাদ দিতে হবে, কারণ
এই কারবারি বারটা ধরার আগে বাদ দিতে হবে। দেখো দুইটি ফেরত, দুটির দাম 100 টাকা, তার মানে মাইনাস ফেরত হচ্ছে 100, থাকলো 400। এইবার কারো একটা 5%, এর উপরে 5% ধরো, 10% 40, 5% হলো অর্ধেক 20, বাদ দিলে থাকে 380। এইবার এর উপরে নগদ বাড়া 10%, এই 10% ধরলে কত হবে? 38। এই যে নগদ বারটা আছে 38 টাকা, তুমি ক্যালকুলেটর করে দেখো। বুঝতে পারছো? ওকে ভাইয়া, আমি আবার বলছি কিভাবে অ্যান্সার করবা। প্রথমত 10টি পণ্য 50 করে 500 টাকা, 5 তারিখটা ফেরত আগে ফেরত বাদ দিব। 2টি পণ্য, তো 2টি পণ্য দাম হচ্ছে নট 2 টাকা, 50 টাকা, 50 গুণ 100 টাকা, এই যে ফেরতটা বাদ, এই যে ফেরতটা বাদ, থাকে 400। 400 টাকার উপরে কারো একটা 5%, 5% করলে কত হবে? 20, তুমি ক্যালকুলেটর মারো। 10% মানে একটা শূন্য বাদ, বাকি থাকে 40। 40 যদি হয় তাহলে আমার 5% হচ্ছে অর্ধেক 20, ঠিক আছে? তাহলে 20 বাদ দিয়ে থাকে 380। এই 380 যে টাকাটা থাকলো কার্বন ব্যাপারটা বাদ দেওয়ার পরে এর উপরে বাদ 10% করলে 38 শেষ। ঠিক আছে? মারা খাবে এত প্যাচ দিলে না ভাইয়া, জীবনও মারা খাবেন না, কোনোদিনও মারা খাবেন না আপনি। আপনি খুব সিম্পল ব্যাপার, এই যে এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসে, আমার বাপদাদার সম্পদ না, এটা বিজ্ঞানের বোর্ড কোশ্চেন। আমি আবারও বলতেছি আপনাকে, এটা বোর্ড কোশ্চেন, আমি আমার বাপদাদার বানানোর সম্পদ না এটা, প্লিজ। আপনি বোর্ড কোশ্চেন দেখলে আপনি অবাক হবেন। আপনাকে একটা কথা বলি, আপনি মাইন্ড করেন না, কোশ্চেন খুব কঠিন হবে, আমি 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 সরি আপনাকে বলার জন্য। আপনি আমার উপর রাগ করলে আমি খুবই কষ্ট পাবো। দেখেন, আপনি আমার উপর রাগ কেন করবেন বলেন? আমি আপনার ভালো চাই, বিশ্বাস করেন, যারা ভালো চায় তারাই কখনো স্টুডেন্টরা বুঝে না। তুমি আপনি অ্যাডমিশনে আসলে আমার দরবার সালাম দিবেন। এই দেখেন তো, আপনি এই কোশ্চেনটা আমাকে অ্যান্সার করেন তো। এই দেখেন তো, এই যে পাইছেন, এই যে কোশ্চেন পাইছেন ঢাকা বোর্ডে 24 তালিকা মূল্যের, এই দেখেন তো, দেখেন এই যে তালিকা মূল্যের, এই দেখেন আমার কোশ্চেন, আমি এমন ভাবে আপনাকে পড়াবো আপনাকে কেউ আটকাইতে পারবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। পাইছেন 2/10 নিট 30, এই সপ্তাহে বিক্রয়, এই যে 12 মার্চে এই যে এত টাকা পরিশোধ। ওকে ফাইন, এই যে এই কোশ্চেন গুলো কি পাইছেন? দেখেন তো, এগুলো বোর্ড কোশ্চেন না? এই যে 24-এর বোর্ড কোশ্চেন না? এই 24-এর বোর্ড কোশ্চেন না বলেন? এই যে আচ্ছা আসেন, দ্রব্য মূল্যের তালিকা এত টাকা, কারোটা পাইছেন? নগদ বারটা, এই নগদ বারটা পাইছেন? তাহলে আমি যে কোশ্চেন গুলো আপনাকে পড়াচ্ছি আপনার আসতেই হবে, আসতেই হবে। ওকে, ওকে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, একটু নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল। ওকে হয়েছে, এবার ঠিক শোনা যাচ্ছে আমার কথা? ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ, নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল। তা দেখেন, এই যে বিনিয়োগ বের করা ম্যাথ আইছে, তা আমি কি বানাই বানাই ম্যাথ করাচ্ছি আপনাকে? নো, এই যে বিনিয়োগ বের করা ম্যাথ আসছে, বুঝছেন? এই দেখেন, দেখছেন, বুঝতে পারছেন? এই দেখেন, দেখছেন এই যে বিনিয়োগে বের করা ম্যাথ। আবার আসেন, এই দেখেন কোনটা সম্পদ, আপনি আমাদেরকে কেন স্যালুট দিবেন না? ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন, এই দেখেন পুঞ্জীবিত অবস্থা একটা কোনটা সম্পদ, শিখেছিলাম না আপনাকে? মনে আছে আপনাকে শিখেছিলাম? দেখেন না, এই দেখেন আপনার শিখেছিলাম, দেখছেন? এই যে পাইছেন, পাইছেন? তাহলে আমি যে কোশ্চেন গুলো আপনাকে শিখাচ্ছি আপনি বুঝতে পারছেন এই কোশ্চেন গুলো কতটা গুরুত্বপূর্ণ? এবার আসেন, আপনাকে আমি লাস্টে একবার দেখাবো, এই জন্য রিকোয়েস্ট করবো আপনাকে আমি হাত জোর করে, আপনার কথাগুলো মন দিয়ে শুনুন। এখান থেকে আর একটা প্যাচ আছে, তো আপনি প্লিজ একটু শিখে নেন। আই রিকোয়েস্ট টু ইউ, যত কঠিন সুখ আপনি পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ আসেন, খুব গুরুত্বপূর্ণ। আপনাকে বলা হলো জাস্ট সিম্পল 2/10, অথবা বলা হলো খুব গুরুত্বপূর্ণ, ওকে, ধারে ধারে ক্রয়ের 50,000 টাকা, যা যা মানে এটা একই প্রশ্ন আর কি, মানে এটা হলো তোমার, অথবা আমি এভাবে যদি বলি তোমাকে, মানে একটু জাস্ট টেকনিক্যালি এর সাথে রিলেটেড, তাই যা যার 50% টাকা 10% বাট্টায় পরিশোধ। এই যে আসেন, 10%
বার্তায় পরিশোধ। এই দেখেন তো, এই জায়গায় স্টুডেন্টরা বিপদে পড়ে যায়। মানে এই কোশ্চেনটা কিন্তু এই অধ্যায়েরই। কিরকম বিপদে পড়ে? প্রথমত 50,000 টাকা কি দেনা, ওকে ফাইন। এখন স্টুডেন্টরা বলে ভাইয়া এই যে বার্তাটা এটা কোথায় ধরবো আমি? আগে খুব গুরুত্বপূর্ণ, আগে আমার 50% পরিশোধ, তার মানে এটার 50%, তার মানে আমার 50% পরিশোধ, এটার 50% হচ্ছে 25,000। এই যে 25,000 পরিশোধ করছি, কয় পার্সেন্ট বার্তায়? স্টুডেন্টরা ভুল করে ফেলে, এর উপরে পার্সেন্টেজ ধরে 5,000 করে ফেলে 50%, তাহলে তখন কি করে 25,000 মাইনাস দেয় 5,000, ওই বারটা বাদ দেয়। নো, আগে অর্ধেক করতে হবে। এই অর্ধেক টাকা 10% বারটায়, এইবার এর উপরে 10%, নট সম্পূর্ণ টাকার উপর 10%, তাহলে 10% করলে 2500, এই 2500 নগদ বারটা। সবাই কি ক্লিয়ার? নগদ বারটা বের করা সবাই কি বুঝছেন? সবাই কি ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন আপনি কোথায় ভুল করেন? আপনি মানতে হবে যে আপনি এখানে ভুল করেন, একদম সত্যি এখানে ভুল করেন। এই জন্য আপনাকে বলবো আমি, ভুল যেন না হয়, আগে আপনি পার্সেন্টেজ করে বাদ দিবেন তারপরে। ওকে ভাই, বুঝতে পারছেন সবাই? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার 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 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, এখন যদি আপনাকে বলি এই প্রশ্নেই ধরেন 10% কারবারি বার্তা আছে, তখন আপনি কি করতেন? 10% কারবারি বার্তা আছে, তখন আপনি কি করতেন? তখন আপনি যে কাজটা করতেন, সবার আগে এই 50,000 থেকে কারবারি বার্তা বাদ, সবার আগে এই 50,000 থেকে কারবারি বার্তা বাদ, 10% বাদ, 10% করলে কত? 5,000, আগে বাদ দেন 45,000, এই 45,000-এর উপরে আবার 50%, 22,500, তার উপরে আবার 10%, তার মানে ভাইয়া এই প্রশ্ন আসবেই, এই 50,000 থেকে আগে কারবারি বার্তা বাদ, তারপরে 50%, তারপরে 10%। ক্লিয়ার 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 ক্লিয়ার। এখন হচ্ছে কিভাবে বুঝবেন নগদ বার্তা? মনে রাখবেন পণ্যের খুব গুরুত্বপূর্ণ, এই যে বলেছে বার্তায় পরিশোধ, 10% বার্তায় পরিশোধ, আর ক্রয় আর বিক্রয়ের সাথে যে বার্তা থাকে সে কারবারি বার্তা। এই প্রশ্নে ডিরেক্ট বলা আছে বার্তায় পরিশোধ। আপনি কারবারি বার্তা কি কখনো পরিশোধ করেন? আপনি নিজেই বলেন, কারবারি বার্তা কি কখনো পরিশোধ করেন? করেন না। তাহলে প্রিয় স্টুডেন্টরা ক্লিয়ার, এরকম কোশ্চেনে এই যে 50% পরিশোধ, 60% পরিশোধ এরকম থাকবে। এত কঠিন কি আর? এটা কিসের কঠিন? এটা কোনো কঠিন হইলো হস্তাক্ষর, এটা কোনো কঠিনই না। তুমি কি বলো, এটা কোনো কঠিন না? আচ্ছা, এটা যদি কঠিন হয় তাহলে এই কোশ্চেন কি? এই কোশ্চেন কি? এটা যদি কঠিন হয় এই কোশ্চেনটা, তাহলে তুমি চোখে অন্ধকার দেখবা। তুমি যদি এই কোশ্চেন চোখে অন্ধকার না দেখছো, আমি চাইতেছেন অ্যাকাউন্টিং লস কোনো ছেড়ে দেবো। এই দেখো, তুমি আমার এই কোশ্চেন অ্যান্সার করো, একটু দাঁড়াও। এই কোশ্চেনটা দেখে আমি নিজে অবাক হয়েছি যে এইচএসসি এত কঠিন কোশ্চেন দেয় কেউ। একটু সময় দাও আমাকে, আমি দেখাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় যেন ব্যাংক সমন্বয় নিয়ে আসছে। দাঁড়াও আমি দেখাই তোমাকে একটু। ব্যাংক সমন্বয় বিবরণী, কোশ্চেনটা কই? ব্যাংক সমন্বয় বিবরণী, ওকে ওকে ওকে, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা হচ্ছে ওকে বোর্ডে। তার মানে এমন এমন কোশ্চেন আছে আমি নিজে দেখে থতমত খেয়ে গেছি। কোন বোর্ডটার জন্য আমি দেখছি তোমাকে, দাঁড়াও। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন ঢুকাইছে এর মধ্যে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে ওইটা, বুঝতে পারছো? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে এই যেটা। এই কোশ্চেন ভেবা চাই খাওয়া, যে অগ্রিম ব্যয়ের প্রশ্ন, এই তারিখের প্রশ্ন, তুমি ভেবা চাই খাওয়া 100%। 4 তারিখ লাগাইছে, 2 বছর, এখানে আমাদের 6, তুমি ভেবা চাই খাওয়া, মানে পরীক্ষায় ক্যালকুলেটর করতে গেলে আর কি। এরকম করে এমন এমন প্রশ্ন এসএসসি তে আছে, বিশ্বাস করো। তোমার এই যে ব্যাংক সমন্বয় ম্যাথ তুমি কেমনে করবা? এটা এটা কোন বোর্ডের কোশ্চেন রে? এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড। এই যে ব্যাংক সমন্বয় ম্যাথ একক জেরে, এই ম্যাথ আমি শিখাই দেবো। আমি বলতে চাচ্ছি তোমাকে ভয় দিব না আমি, ঠিক আছে? তখন আমি এটাই বলবো, কঠিন প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে। তোমার এইচএসসি তে মিনিমাম 4টা থেকে 5টা কঠিন পাবা, মিনিমাম, একদম সর্বনিম্ন। ওকে ওকে ফাইন। দেখো ভাইয়া, এবার এটা শেষ। বেতন, এটা খুব গুরুত্বপূর্ণ। বেতনে কি আছে মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ, একদম ভেরি ইম্পর্টেন্ট। ধরো বলা আছে বেতন, বেতন প্রদান, বেতন প্রদান। আমি আগে সমন্বয়ের ক্লাসে এটা পড়াইছিলাম, 80,000, যার পাশে যাচ্ছে 80%। মনে রাখবা 100 থেকে যত কম হবে, 100 থেকে যদি কম হয় হচ্ছে বকেয়া, 100 থেকে বেশি হলে তার নাম অগ্রিম। তাহলে এখানে কিভাবে বের করবা? তাহলে ভাই দেখো, বেতন পরীক্ষার প্রশ্ন এমসিকিউ থাকবে যে বকেয়া বেতন কত টাকা বা মোট বেতন কত। তাই এইটা দেওয়া আছে বেতন এত টাকা, এত টাকা বকেয়া হলে বকেয়া বেতন কত।
80,000 ভাগ দিবা 80, একভাবে যা বেরোবে গুণ 20, এইটার নাম হচ্ছে বকেয়া বেতন। ক্লিয়ার? তাহলে বকেয়া বেতন বের হয়ে গেল। তাহলে পরীক্ষাতে কি চাইতে পারে? বলতে পারে বতে বকেয়া বেতন কত, বতে মোট বেতন কত। যদি পরীক্ষায় বকেয়া বেতন চাই, অ্যান্সার এই যে এতটুকু দিলেই হয়ে যাবে। আর মোট বেতন চাইলে এই 80,000-এর সাথে আবার বকেয়া যোগ হবে। ক্লিয়ার? এইটা পরীক্ষায় আসে 100% শিওর, এটা পরীক্ষারই কোশ্চেন। ক্লিয়ার? ওকে ভাইয়া? ওকে, তাহলে বুঝতে পারছো পরীক্ষায় এরকম কোশ্চেন হয়, একটা হচ্ছে বতে বকেয়া বেতন কত, আরেকটা হচ্ছে কি এই বেতনের মেয়াদ। ক্লিয়ার? দুটা কোশ্চেন, মোট বেতনের কোশ্চেন আসে। শেষ? শেষ ভাইয়া? শেষ। আসো দেন, আসো। শেষ? শেষ। এবার আসো বেতনের ক্ষেত্রে এরকমও আসে, বেতনে এরকম আসে যে তোমার 1,00,000 টাকা বা 10,000 টাকা দিল 120%। এখানে তোমার তাহলে কি করতে হবে? 10,000 ভাগ 120, এক ভাগে যা হবে গুণ 20, এটা হচ্ছে অগ্রিম। তাহলে ভাইয়া অগ্রিম কি হয়? মাইনাস হয়। তাহলে অগ্রিম বেতনও পরীক্ষায় আসবে, বকেয়া বেতন পরীক্ষায় আসবে। শেষ। দেন, তাহলে ভাইয়া ক্লিয়ার? এখান থেকেও কি আসবে? আমাদের শান্তি নাই, মাননীয় স্পিকার, শান্তি নাই, শান্তি নাই। ওকে, আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। আমি সরি, আমার নেটের প্রবলেম, মানে প্রচুর নেটের প্রবলেম না, আমি বুঝতে পারছি না, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, এটা কেন আল্লাহ জানে। ওকে ফাইন, দেখো হয়েছে ভাইয়া, তো এটা কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। ওকে ফাইন, ডান দেন। আচ্ছা, আমার বেসিক প্রায় শেষের দিকে, আমি একটু তোমাদেরকে একটু দিই। দেখো, কাল্পনিক সম্পদ বা ভর সম্পদ তোমরা ভালো জানো কি কি আছে। কাল্পনিক সম্পদ বা কাল্পনিক সম্পদের ভর সম্পদ যেগুলো কি কি আছে, শেয়ারের অবহার, শেয়ার বাট্টা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, শেয়ার বাট্টা, শেয়ার অবহার, এগুলাকে কাল্পনিক সম্পদ বা হচ্ছে ভর সম্পদ বলা হয়। এবং ওদিকে অনেক সময় বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন এগুলো, ঠিক আছে, বিলম্বিত বিজ্ঞাপন, তারপর হচ্ছে তোমার কি বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ারের অবহার, শেয়ার বাট্টা, তারপর হচ্ছে প্রাথমিক খরচ, এগুলো। ব্যাংক সরণি এন্ট্রি, এটা কি? ব্যাংক সরণি সবার লাস্টে আমি সলভ করাবো, মানে যখন কোশ্চেন দিই আর কি। হিসাব সমীকরণের ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট। হিসাব ম্যাথ, তারপর হচ্ছে তোমার কি এই ম্যাথ, হিসাব সমীকরণের ম্যাথ, মেশিনের ক্রয় মূল্য, এটাও ম্যাথ। মূলধন মূলত এটা শেষ, এটা শেষ হয়ে গেছে কভার। মুনাফার হারের ম্যাথ, ডেবিট নোট, ক্রেডিট নোট, এইটা আসো বেসিকটা শেষ করে দিয়ে আগে। ডেবিট নোট কি মনে রাখবা, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। মনে রাখো ধারে ক্রয়, ওকে বলা হয় ধারে ক্রয় নিয়ে কোন জাবেদা? ক্রয় জাবেদা। ওকে ফাইন, ধারে ক্রয় নিয়ে ক্রয় জাবেদা, ঠিক আছে। ওকে ফাইন, ধারে বিক্রয় নিয়ে কোন জাবেদা? ধারে বিক্রয় নিয়ে বিক্রয় জাবেদা, ধারে বিক্রয় নিয়ে বিক্রয় জাবেদা। ওকে ফাইন, খুব ভালো কথা। এবার ধারে ক্রয় নিয়ে ক্রয়, ধারে বিক্রয় নিয়ে বিক্রয় জাবেদা। এইবার আসো ক্রয় ফেরত, ক্রয় ফেরতের জন্য হচ্ছে আমার ডেবিট নোট, ডেবিট নোট, এইটা থেকে প্রশ্ন হবে। আর হচ্ছে বিক্রয় ফেরতের জন্য কি? বিক্রয় ফেরতের জন্য আমার কি? ক্রেডিট নোট। ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট আর বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট, ঠিক আছে ভাইয়া। তাহলে ক্রয় ফেরত শিখলাম, বিক্রয় ফেরত শিখলাম। ওকে ফাইন, ক্লিয়ার। তাহলে ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট, বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট, এখান থেকে প্রশ্ন হবে। এবং ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা, এটা পরীক্ষায় প্রশ্ন হয়। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা, এটা পরীক্ষায় প্রশ্ন হয়, ঠিক আছে। ফাইন ফাইন, শেষ। বুঝতে পারছো? শেষ। এখান থেকে এই প্রশ্ন হয়। এবার আসো প্রারম্ভিক মূলধন, এটা ম্যাথের একটা আইটেম, ম্যাথ, এটা ম্যাথমেটিক্যালটা, মানে ম্যাথ গুলো আমি একসাথে পড়াবো আর কি। ডিগ্রি পড়াচ্ছি, ভ্যাট ডট ম্যাথ, ডিগ্রিটা কি তাহলে? এটা ডান। এখান থেকে আর কোনো প্রশ্ন হয়, ডিগ্রি থাকে 2-3টা প্রশ্ন হয়, বেশি না। ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে ভাই এরকম মনে রাখবা, যদি বলে গ্যাপ, খুব BFRS, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আচ্ছা বাংলাদেশে আর্থিক বিবরণী মান দেয়, এটা প্রশ্ন আসে, বাংলাদেশের
আর্থিক বিবরণী মান দেয় বিএফআরএস। আইএফআরএস এটা কি করে? আন্তর্জাতিকভাবে আর্থিক বিবরণী মান দেয়। আর গ্যাপের কাজ হচ্ছে, এটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান এর উপর প্রতিষ্ঠিত। তাহলে গ্যাপের কাজ কি? আধুনিক হিসাব বিজ্ঞান এর উপর প্রতিষ্ঠিত। কার প্রতিষ্ঠিত? গ্যাপের উপর প্রতিষ্ঠিত। তাহলে ভাই বিএফআরএস বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, অনলাইন থেকে সার্চ দিয়ে নিবা, বাংলাদেশ আর্থিক বিবরণী মান দেয়। আইএফআরএস আন্তর্জাতিকভাবে আর্থিক বিবরণী মান দেয়। গ্যাপ আধুনিক হিসাব বিজ্ঞান গ্যাপের উপর প্রতিষ্ঠিত। এই তিনটা থেকে প্রশ্ন হয়। শেষ। ক্লিয়ার 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 ওকে ফাইন, ঠিক আছে। গ্যাপ, বিএফআরএস, আরএফআরএস এখান থেকে প্রশ্ন হয়, বুঝতে পারছো? আসো ভ্যাট, এটাও ম্যাথ, ম্যাথের আইটেম। আসো ম্যাথের আইটেমটা আমি লাগবে লাস্টে পড়াবো একসাথে বিরতির পরে। আগে দেখো থিওরি আর কি আছে। অবচয়ের বেসিক থেকে কি প্রশ্ন হয়? খুব ইজি। প্রথমত হচ্ছে অবচয়ের সমন্বয় জাবেদা, এটা সমন্বয় জাবেদা থেকে প্রশ্ন, অবচয়ের জাবেদা থেকে প্রশ্ন হয়। অবচয় জাবেদা কি? অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এখান থেকে কি প্রশ্ন হয় আমি বলি। প্রশ্ন হবে অবচয়ের ফলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়? ওই মাইনাস পুঞ্জীবিত অবচয় বিপরীত সম্পাদে মাইনাস। এ তোমরা পারো, তা আমি দেখাই দিলাম কিভাবে কোশ্চেনটা হয়, এবং কোশ্চেন হয়েছে অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, এভাবে প্রশ্ন হয়। এই নেটওয়ার্ক বাফার কারণে স্টুডেন্টগুলো অনেক কমে গেছে, স্বাভাবিক, আমার নিজের প্রবলেম এটা। অপচয় থেকে প্রশ্ন হয়, অপচয়ে খুব গুরুত্বপূর্ণ যে সরল রৈখিকে কোন কোন জিনিস ফলো করা হয়। সরলরেখিকে ফলো করা কি মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ। সরলরেখিকে কি ফলো করা হয়? ক্রয় মূল্য, মেয়াদ। প্রশ্ন আসবে, এগুলো বহু নির্বাচনী প্রশ্ন হবে। মেয়াদ এবং ভগ্নাবশেষ মূল্য, এই তিনটা কি সরলরেখিকে ফলো করা হয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্রমহ্রাস মানে আমার কি ফলো করা হয় না? ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আছে ক্রমহ্রাস মানে, এই যে বেসিক প্রশ্ন এখান থেকে হয়। ওকে, বেসিক প্রশ্ন এখান থেকে যে ক্রমহ্রাস মানে কোনটি ফলো করা হয়, এবং ক্রমহ্রাস মানে ক্রমহ্রাস মানে কোনটি ফলো করা হয় না, প্রশ্ন এখান থেকে হবে। ডান ডান ওকে, এখান থেকে প্রশ্ন হবে। আসো, এইটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো খুবই ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে খেয়াল করো। লাভ ক্ষতি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 100% একটা কোশ্চেন হবে। IA01 এটা অনুযায়ী মানে আর্থিক বিবরণী, হ্যাঁ আর্থিক বিবরণী আমরা করি না, এই আর্থিক বিবরণীর মোট অংশ কয়টি? পরীক্ষা প্রশ্ন আসে এখান থেকে, মনে হচ্ছে 5টি। এই 5টির মধ্যে কি কি? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে তোমার নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর আছে টিকা। দেখো তো এই 5টি ধাপ টোটাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 5টি ধাপের মধ্যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে বিবরণী। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে মোট আর্থিক বিবরণীর অংশ, মানে টোটাল অংশের মধ্যে বিবরণী কয়টি? তো বিবরণী বলে 4টি, আর একটি কি? আর একটি হচ্ছে টিকা, এটা হচ্ছে টিকা। তার মানে পরীক্ষা 2 রকম প্রশ্ন। আচ্ছা, তোমাদের কাছে আমি খুব বেশি সরি যে আসলে আমার বারবার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, এটা আসলে অনেক। আচ্ছা ওকে ফাইন, ক্লাসটা হচ্ছে আমি খুব বেশি সরি, আসলে আমি বুঝতে পারতেছি না এরকম কেন হচ্ছে। এই মানে আমার ক্যামেরাতে বেশি মানে ওভারহিট হয়ে গেছে, এই জন্য হতে পারে, বা আমি জানি না ভালো কেন। ভাই আমাদের পরে শুরু করবো। জি ভাই, আমি হচ্ছে আপাতত শেষ করে দিব। এই যে এই থিওরি গুলো তোমাদেরকে একবারে আমি পড়া দিব আর কি, মানে এগুলো তো অনেক কিছু হয়ে গেছে, যেগুলো শেষ, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন হবে, বুঝেছো? এই যে এখান থেকে প্রশ্ন হবে, হ্যাঁ কোনটা কোন বিবরণী অংশ, বুঝেছো? এখান থেকে প্রশ্ন শেষ। দেখো 2-3 মিনিটের প্রশ্ন এগুলো, হ্যাঁ 2-3 মিনিটের প্রশ্ন না, তুমি নিজে থেকে বলো 2-3 মিনিটের পড়াশোনা। আমি 11টা থেকে আবার ক্লাস দেবো ইনশাল্লাহ ভাই, কোনো সমস্যা নেই। ওকে, দেখো এগুলো তুমি একটু এই যে, তারপর দেখো যে লেনদেনের শ্রেণী বিভাগ। লেনদেন থেকে কি প্রশ্ন হয়? এখান থেকে একটা জায়গাতে প্রশ্ন হয় অদৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান থেকে প্রশ্ন হয়। অদৃশ্য লেনদেন কি কি? যেমন হতে পারে প্রতিষ্ঠানের ভিতরে কোনো অবচয়, একটা অদৃশ্যমান লেনদেন।
অনগদ লেনদেন, এখান থেকে এই প্রশ্ন তৈরি হয়। অদৃশ্য, অবচয়, তারপরে যে কোনো মণিহারি ব্যবহার, প্রতিষ্ঠানের ভিতরে কোনো মণিহারি ব্যবহার, অবচয়ের জায়গা হচ্ছে অবলোপন, এগুলো হচ্ছে অদৃশ্যমান লেনদেন, অবলোপন, অবক্ষয়, এগুলো হচ্ছে অদৃশ্য। পরীক্ষার প্রশ্ন কোনটি অদৃশ্যমান লেনদেন বা কোনটি অনগদ লেনদেন, এরকম প্রশ্ন হয়। ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন এই 4-5টা থেকে কোশ্চেন হয়। থ্যাংক ইউ সো মাচ। আসো, অগ্রিম বা বিনা খরচ, এটা ম্যাথের একটা অংশ। সমাপনী দাখিলা, হ্যাঁ খুব সিম্পল। সমাপনী দাখিলা দেওয়া কি কি নিয়ে? একদম সিম্পল, আয়, ব্যয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, সরি উত্তোলন, এই 3টা জিনিস নিয়ে সমাপনী দাখিলা দেওয়া হয়। এই 3টা যখন সমাপনী দেওয়া হয় মানে এটা বছর শেষে বন্ধ করা হয়। তার মানে এই 3টা বছর শেষে বন্ধ করা হয়। তার মানে বলতো সমাপনী দাখিলার মাধ্যমে কোন 3টি হিসাব বন্ধ করা হয়? এই 3টি। পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে, একদম এখান থেকে প্রশ্ন হবে। সমাপনী দাখিলার মাধ্যমে 3টি হিসাব বন্ধ করা হয়। কখন বন্ধ করা হয়? বছর শেষে। তাহলে সমাপনী দাখিলা দেওয়া হয় কি কি? আয়, ব্যয়, উত্তোলন। আয়ের মধ্যে কি পড়ে? সুদ আয়, কমিশন আয়। ব্যয়ের মধ্যে কি পড়ে? বেতন, মজুরি, সবকিছু। তার মানে সমাপনী দাখিলা দেওয়া হয় 3টা জিনিস নিয়ে, আয় নিয়ে, ব্যয় নিয়ে, উত্তোলন নিয়ে। ক্লিয়ার? ওকে ফাইন। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড তো ঠিক আছে ভাইয়া? সাউন্ড ঠিক আছে না? সাউন্ড তো অবশ্যই ঠিক আছে। সাউন্ড ঠিক আছে না ভাইয়া? ওকে ওকে ফাইন ভাই, সাউন্ড সাউন্ড ঠিক আছে না? একদম সাউন্ড ঠিক আছে, 100 সাউন্ড তো ঠিক আছে আলহামদুলিল্লাহ না? ওকে ফাইন, সাউন্ড ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো? ওকে, এবার আসো এখান থেকে। তাহলে ম্যাথটা যে হিসাব চক্র, হিসাব তো কি কোশ্চেন হয়? চক্রটা তোমরা মুখস্থ করেছো, ওকে ফাইন, এটা মুখস্থ তোমরা করবা। দ্বিতীয়ত প্রশ্ন হয় পরিত্যাজ্য ধাপটা দেখবা, শুধু আর কিছু না। পরিত্যাজ্য ধাপ কি কি? কি কি ভাইয়া? আর হচ্ছে আবশ্যিক ধাপ নয়, মানে কি অনাবশ্যিক। পরিত্যাজ্য ধাপ অনাবশ্যিক, আবশ্যিক নয়। আবশ্যিক ধাপ নয় কোনটি? কার্যপত্র। পরিত্যাজ্য ধাপ কোনটি? বিপরীত দাখিলাকে বলা হয় পরিত্যাজ্য ধাপ। এই তো হয়ে গেল, তোমার আর মুখস্থ করা লাগবে না। তো হিসাব চক্রে পরিত্যাজ্য ধাপ করা বিপরীত দাখিলা, আবশ্যিক ধাপ নয় কি? কার্যপত্র। তাহলে কার্যপত্রকে আবশ্যিক ধাপ নয় বলে। এবং চক্রের ক্ষেত্রে কি পড়বা? যে 2 নাম্বার ধাপ কোনটি, 3 নাম্বার কোনটি, 7 নাম্বার কোনটি, 8 নাম্বার, এইভাবে এই চক্রটা তুমি দেখবা যে কোনটা ধাপ কোনটি, আর পরিত্যাজ্য ধাপ আর আবশ্যিক ধাপের থেকে প্রশ্ন হবে। এবং এটাও শিখাইছিলাম তোমাকে। ওকে আসো, বিশেষ জাবেদা, এখান থেকে কি প্রশ্ন হয়? ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ করে সব। আমাদের আর বেশি নাই কিন্তু, আমরা দেখো যে ইয়াতে আসে ম্যাথ বাদে বাকি সবগুলো থিওরি কভার করে ফেলছি। দেখো এখানে কি আছে, বিশেষ জাবেদা থেকে কি প্রশ্ন হয়? একটু কোরআন জাবেদা শিখাই ফেলছি। হ্যাঁ, এই দেখো বিশেষ থেকে প্রশ্ন হবে, খুব গুরুত্বপূর্ণ, সবার খেয়াল রাখো। এখানে প্রশ্ন হবে এটাই যে ক্রয় জাবেদায় কি কি যায়। একটু আগে তোমাকে আমি শিখাইছি কিন্তু। হ্যাঁ, ক্রয় জাবেদা কি কি যায়? ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, নট নট ধারে সম্পত্তি ক্রয়। পোলাপান এখানে ভুল করে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। তাই ধারে সম্পত্তি ক্রয়, ক্রয় জাবেদা আসে না। ধারে সম্পত্তি ক্রয় কই আসে? সাধারণ জাবেদা। এখান থেকে প্রশ্ন হবে, এই জায়গা থেকে প্রশ্ন হবে। অথবা নগদের সম্পত্তি ক্রয় আসবে না। আচ্ছা আসো, এখানে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, নগদ প্রদান জাবেদা। আমি আসলে আজকে ক্লাসে আমরা হচ্ছে ব্রেক নিয়ে নিবো। আমাদের আসলে বুঝতে পারতেছি না, টেকনিক্যাল ইস্যু হয়েছে মনে হয়। আমি তোমাদের হচ্ছে 11টার সময় পড়াবো, ঠিক আছে? 11টার সময় পড়াবো, তোমরা হচ্ছে 11টার থেকে পুরো এমসিকিউ কভার করে দিবো আর কি। হ্যাঁ, আচ্ছা, অদৃশ্যমান সম্পদ আর অস্পষ্ট সম্পদ ওইটাই, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। ওকে, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। ওকে ফাইন। ওকে, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ বলে এখানে। বুঝতে পারছো? অস্পর্শনীয় বা অদৃশ্য সম্পদ, এই যে এখানে সুনাম, পেটেন্ট, কপিরাইট, তারপর হচ্ছে এইগুলো। হ্যাঁ, সুনাম, পেটেন্ট, কপিরাইট, তারপর হচ্ছে তোমার গ্রন্থ সত্তা, এগুলোকে বলে অদৃশ্যমান ও অস্পষ্ট সম্পদ। বুঝতে পারছো? ওকে ফাইন, এগুলাকে বলে, এগুলো থেকে প্রশ্ন হয়। এগুলো সব ম্যাথ, সাপ্লাইজের সব ম্যাথ। ওকে, এখন তোমাকে আমি যে জিনিসটা বলবো, তোমার এখন যে কাজটা করা হচ্ছে, এই বাকি এখানে সবই ম্যাথ। এখানে যা দেখতে যে মোট ক্লাব, নিট ক্লাব, ব্যাংক, সব ম্যাথ, বাকি সবকিছু ম্যাথ। বুঝতে পারছো? বাকি সবকিছু কি ম্যাথ। এই দেখো বাকি সবকিছু ম্যাথ। এই যে এখানে একটা থিওরি আছে মাত্র। তার মানে আমি তোমাকে এইবার নেক্সট বিরতির পরে
তোমাকে এমসিকিউ ধরবো। তার মানে বাকি এখানে যা দেখবে সব ম্যাথ। তোমার এই বেসিকের মোটামুটি অনেকটা ক্লিয়ার, বেসিক আরো অল্প কিছু বাকি। বিশেষ জাবেদা বোঝেননি, আচ্ছা বিশেষ জাবেদা না বুঝে থাকেন আমি এমসিকিউ তে আবার পড়াই দেবো। ওকে ফাইন। তার মানে তোমাদের 11টা থেকে, হ্যাঁ তোমাদের 11টা থেকে যে ক্লাসটা হবে টপ 100 এমসিকিউ কভার করে দেবো ইনশাআল্লাহ। তার মানে তোমাদের এমসিকিউ জন্য আমার একটু বেশি কষ্ট হবে, এই যে এখান থেকে একদম এমসিকিউ গুলা কভার করে দিব। তাহলে এখন আমাদের রেকর্ড থাকবে। এখন তোমাদের নেক্সট কাজ কি, এই যে দেখো হিসাব সমীকরণের কাজ কি, এখান থেকে প্রশ্ন হবে। এই যে এগুলো আমরা কভার করব, বেসিকটা আমরা ক্লিয়ার করে দিলাম, পাওয়াদারকে পরিশোধ করলে কি পরিবর্তন হয় এগুলো সব পারবে এখন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমাকে আমি অ্যানালাইসিস করে দিব ইনশাআল্লাহ। হিসাব তথ্যের ব্যবহার করে কি প্রত্যেকটা কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তার মানে তোমার সাথে আমার দেখা হচ্ছে ঠিক 11টায়। তো 11টা এই ক্লাসটা কি থাকবে, 11টা এই ক্লাসটা হচ্ছে তোমার বেসিক ক্লাস শেষ। এখন এই 100 এমসিকিউ কে আমি তোমাকে বিশ্লেষণ করে দিব ইনশাআল্লাহ। এই 100 এমসিকিউ বিশ্লেষণ করলে তুমি একদম এমসিকিউ তে প্রো হবা। তোমাকে এত সময় আমি যা পড়াইছি এটা হচ্ছে তোমার বেসিকটাকে স্ট্রং হয়েছে। এখন তুমি আমাকে বলো ভাইয়া বেসিকটা কেন স্ট্রং করলেন, তুমি নিজের থেকে বলো তো। তুমি যে থিওরি গুলা পড়ছো তোমার পরীক্ষার দরকার ছিল, তুমি মোটামুটি প্রত্যেকটা অধ্যায় থিওরি কভার করছো, আরো কিছু থিওরি এখানে আছে যা এখনো পড়ানো হয়নি, 3-4টা আছে, ওইগুলা এমসিকিউর সাথে আমি কভার করে দিব যাও। আর ম্যাথ গুলা সব এমসিকিউর মধ্যে আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাকে হচ্ছে 11টায় দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে। আবার ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের যে ফ্রেন্ড গুলো আছে সবাইকে একটু জানাবা যে 11টা থেকে টপ 100 এমসিকিউ সব একদম এখান থেকে আবার শুরু হবে। আবারও তোমরা ডাবল রিভিশন হয়ে যাবে এমসিকিউর জন্য। প্রথমে বেসিকটা স্ট্রং করলে, এটা তোমার জন্য উপকার হলো। এখন তুমি আমার সাথে পুরো 100 এমসিকিউ সলভ করে অ্যানালাইসিস করলে তুমি একদম A+ পাওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো। তোমার কেমন লাগছে ক্লাস জানাবা। এমসিকিউর পিডিএফটা ইনশাআল্লাহ ক্লাস শেষে দিয়ে দিব। ক্লাস শেষে আমি তোমাদেরকে প্রত্যেকের মোবাইল SMS করে দিব, তোমাদেরকে মোবাইল